আমরা শুরু করে দিচ্ছি আধুনিক যুগ। আমাদের প্রাচীন এবং মধ্যযুগ শেষ। আমরা শুরু করে দিচ্ছি, দেখো, আধুনিক যুগ নিয়ে। প্রথমেই আমি যেটা বলবো, আধুনিক যুগ হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, মানে প্রিলির জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তুমি গ্রামারে অনেক ভালো করতে পারবা, গ্রামার মোটামুটি কমন আসবে। প্রাচীন এবং মধ্যযুগ যদি একটু ভালো করে পড়ো সেটাও মোটামুটি কমন আসবে, কিন্তু আধুনিক যুগে হচ্ছে তথ্য অনেক বেশি। এজন্য এটা একটু গুছিয়ে পড়তে হবে, গুছিয়ে না পড়লে তোমার কমন আসবে কম। এবং কোত্থেকে প্রশ্ন করবে আসলে আমরা কেউই জানি না। তারপরও বিগত যে বছরগুলোতে পরীক্ষা হলো, বিগত পরীক্ষাগুলোর আলোকে আমরা ওভাবেই মানে দিক নির্দেশনা দেই, ওভাবে যদি কিছুটা ফলো করো। এবং অবশ্যই স্লাইড আর প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ, স্লাইড, প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা সহ, আবারও বলছি ব্যাখ্যা সহ যদি পড়ো তাহলে ইনশাল্লাহ কমন পাবা, এবং বেশ ভালোই কমন পাবা। ঠিক আছে? আমাদের হচ্ছে এত এত সাহিত্যিক নিয়ে পড়ানো সম্ভব না, আমরা নির্দিষ্ট সাহিত্যিক নিয়ে পড়বো। কিন্তু এমন অনেক সাহিত্যিক আছে যাদের ধরো শুধু একটা বা দুটো রচনা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, একটা দুটো রচনা গুরুত্বপূর্ণ, সেই একটা দুটো রচনার জন্য আমরা তাদেরকে পড়াবো না বা সম্ভব না এতটা ক্লাস নেওয়া। সেই ক্ষেত্রে সেই প্রশ্নগুলো তোমরা প্রশ্ন ব্যাংকে পাবা। মানে যাদের একটা বা দুটো রচনা গুরুত্বপূর্ণ তাদের সম্পর্কে আমরা পড়াবো না, কিন্তু তাদের সম্পর্কে প্রশ্ন ব্যাংকে তথ্য আছে। ঠিক আছে? প্রশ্ন ব্যাংকটা অবশ্যই পড়তে হবে। আমরা যতটুকু দেই ততটুকু অবশ্যই প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবা। রিডিং হলো পড়ে ফেলবা, মনে রাখার চেষ্টা করা লাগবে না, রিডিং হলো হলো পড়ে ফেলবা। শুরু করে দিচ্ছি। তা আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি কি পড়বো, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবা, কারণ হচ্ছে আধুনিক যুগ পড়তে হবে তোমরা। আমি হচ্ছে দেখা দিব যে আসলে কিভাবে পড়বা। হ্যাঁ, আগের আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। এখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 15টি, প্রাচীন আর মধ্যযুগ থেকে হচ্ছে 5টি, আর আধুনিক যুগে হচ্ছে 15টি। টোটাল সাহিত্য থেকে আসবে প্রশ্ন 20টি। 19টাও থাকতে পারে, সেক্ষেত্রে গ্রামারে একটা বেশি থাকতে পারে, বা তোমার 21টাও থাকতে পারে, গ্রামারে একটা কম থাকতে পারে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, তবে 19টা বা 20টা প্রশ্ন অবশ্যই থাকবে। কিভাবে পড়বো, কিভাবে পড়বোর ক্ষেত্রে প্রথমে আমরা এখানে একটা চার্ট দেখি। পত্রপত্রিকা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এটা একসাথে। হ্যাঁ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এখানে আমরা ধরবো দুটো টপিক, এক হচ্ছে পত্রপত্রিকা আর একটা হচ্ছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক টপিক। এই দুটো টপিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর প্রশ্ন আসে, প্রতিবার প্রশ্ন আসে, প্রতিবার প্রশ্ন আসে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে বেশি, কারণ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা এমনিতেই কম। আচ্ছা, তাহলে আমরা পত্রপত্রিকা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে আমরা একটা বা দুইটা প্রশ্ন অবশ্যই থাকবে। ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় তোমার দুটো প্রশ্ন থাকে, বেশিরভাগ সময় দুটো প্রশ্ন থাকে এখান থেকে। তাহলে এই টপিকটা কি আমরা পড়বো না? অবশ্যই পড়বো। তাহলে আমরা 15 নম্বরের মধ্যে যদি এখানে একটা বা দুটো কমন পাই তাহলে তো এটা খুবই ভালো, কারণ এখানে রচনা কম। এখানে কি কি পড়বো? মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ভিত্তিক তোমার গল্প, কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস, নাটকের মধ্যে কে রচনা করেছে, বা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে উপন্যাস বা গল্প আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে সবাই মোটামুটি পরিচিত, সবাই মোটামুটি জানে, সেই রচনাগুলোর দুই একটার চরিত্র পড়ব। আর বাকিগুলো হচ্ছে কে রচনা করেছেন, অর্থাৎ রচয়িতার নামটা আমরা জেনে নিব, এবং এর চরিত্রগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক যে রচনাগুলো থাকে সেগুলো সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নিব, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক। এছাড়া এখন পত্রপত্রিকা থেকে কি পড়বো? পত্রপত্রিকা থেকে হচ্ছে তোমার সম্পাদক, প্রকাশক, প্রকাশকাল। সব পত্রিকার প্রকাশকাল লাগবে না, কোনগুলো লাগবে, যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমি বলে দিব। কিন্তু সম্পাদক সম্পর্কে অবশ্যই জানতে হবে, যে কে সম্পাদনা করেছিলেন, এটা অবশ্যই জানতে হবে। তাহলে আমরা আমাদের দুটো সেকশন শেষ, দুটো টপিক শেষ। এখন আসো 35 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় 11 জন সাহিত্যিক থেকে প্রতিবারই প্রশ্ন এসেছে। 7 থেকে 9টি, 6টিও থাকে, 6, 7, 8, 9 এরকম প্রশ্ন থাকে। তাহলে আমাদের যদি 11 জন থেকে বেশি প্রশ্ন থাকে তাহলে আমরা অবশ্যই সেই 11 জন থেকে পড়ে ফেলবো। অনেকে বলে যে পিএসসি নির্ধারিত 11 জন, পিএসসি নির্ধারিত 11 জন বলে আসলে কিছু নাই, সিলেবাসে এরকম কিছু লেখা নেই, কিন্তু দেখা গেছে এদের থেকে বেশি প্রশ্ন আসে। এরা কারা? এরা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কায়কোবাদ, জসিমউদ্দিন, দীনবন্ধু মিত্র, ফররুখ আহমেদ, বঙ্কিমচন্দ্র, মাইকেল, মীর মশাররফ, বেগম রোকেয়া। এখন তোমাদের মনে হতে পারে আসলেই কি আসে? আসে, কিন্তু এদের সম্পর্কে তো ভালো করে জানতে হবে। এমনও তো হতে পারে এদের সম্পর্কে যে তথ্যটা আসছে সেটা তুমি নাও পারতে পারো,
তাই না? আচ্ছা, তো এদের কি কি জানবো? এদের ছদ্মনাম, উপাধি, বিখ্যাত ভ্রমণ কাহিনী, বিখ্যাত যে রচনাগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানবো ওনাদের। এখন আসো তাহলে আমরা একটা জিনিস দেখি, প্রাচীন এবং মধ্যযুগ থেকে তোমার কত, 4 ধরলাম। 11 জন গুরুত্বপূর্ণ সাহিত্যিকের সাহিত্যকর্ম থেকে ধরলাম 6, পত্র পত্রিকা থেকে ধরলাম 1, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা থেকে ধরলাম 1, তাহলে তোমার কত হয়? এখানে তোমার 12 হচ্ছে। এখন 12 যদি কমন ফেলতে পারো, এই টপিকগুলো থেকে তুমি যদি ভালো করে পড়ো কমন পড়তে পারে। প্রাচীন মধ্যযুগ, 11 জন গুরুত্বপূর্ণ সাহিত্যিক, পত্রপত্রিকা, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, এগুলো থেকে তোমার টোটাল সাহিত্যের অংশে কিন্তু কত, 20, 20-এর মধ্যে কিন্তু তোমার 12 কমন থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমার আবার ওখানে কি করতে হবে, তোমার গ্রামারে কিন্তু তোমার 15 বা 14 রাখতে হবে, কারণ মিনিমাম তোমার যদি 24 না পাও, 23-24, তাহলে এটা খুবই বলতে হবে যে অল্প মার্কস। সেক্ষেত্রে তোমার অবশ্যই মিনিমাম, এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি, 20টা তোমার মিনিমাম কমন আসবেই। যদি ভালো করে পড়ো 20টা একদম কমন আসবেই। আর 5-6টার জন্য তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম 12 পাচ্ছি। এরপর আসো পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব থেকে গতবারও প্রশ্ন ছিল, এর আগেও প্রশ্ন ছিল। গতবার এসছে মানে 46 আসছে সুধীন্দ্রনাথ থেকে, এর আগে তোমার জীবনানন্দ দাশ থেকে আসে, কখনো কখনো বুদ্ধদেব বসু থেকেও আসে। তাহলে পঞ্চপাণ্ডব এই 30-এর যে 5 জন কবি, এদের রচনাগুলো থেকেই আসে, অন্য কিছু না। এই রচনাগুলো সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা রাখতে হবে। তাহলে ওই 11 জনের পরে আমরা পড়বো পঞ্চপাণ্ডব সম্পর্কে। বাকি যে কয়েক নাম্বার কমন ফেলার জন্য আমরা গুরুত্বপূর্ণ আরো যে 20 জন পড়বো, তারা হচ্ছেন প্রথমেই 3 বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ, ওনাদের সম্পর্কে পড়ে ফেলতে হবে। এই 3 বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক, বিভূতিভূষণ এবং তারাশঙ্কর। এরপর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস থেকে প্রায় প্রশ্ন থাকে, 46-এ আসে নাই, কিন্তু এর আগে আলাউদ্দিন আল আজাদ থেকে 2বার প্রশ্ন আসছে। শামসুর রহমান থেকে মানে একবার বাদ দিলে আরেকবার মাস্ট প্রশ্ন থাকে। গতবারও মানে 46-এও প্রশ্ন ছিল। শামসুর রহমান খুবই ইম্পর্টেন্ট। শুধু যদি বলি এই কয়েকজন থেকে মোটামুটি প্রতিবার প্রশ্ন আসে। এরপর বাকিদের থেকে মানে হঠাৎ হঠাৎ আসে, সব সময় না। জহির রায়হান, প্রমোদ চৌধুরী, প্যারীচাঁদ মিত্র, বিহারী লাল, এরা সবই মোটামুটি ইম্পর্টেন্ট। আমি নামগুলো আর পড়ছি না। এখান থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে প্রিলিতে বা রিটেনে মাস্ট প্রশ্ন থাকে। সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে প্রিলি বা রিটেনে মাস্ট প্রশ্ন থাকে। তাহলে শামসুর রহমান, সৈয়দ ওয়ালিউল্লাহ, এদেরকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, বাকিদেরকেও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এছাড়াও যাদের নিয়ে পড়তে হবে, আচ্ছা এখানে অনেকগুলো নাম আছে, আমি এখন কাউকে ভয় দেখাচ্ছি না। এদের নিয়ে আমরা যখন আস্তে আস্তে পড়বো তখন তোমরা বুঝে যাবা যে এদের আসলে একটা বা দুটো রচনা মনে রাখলেই অনেক হয়ে যাবে তোমার। সাম্প্রতিক যদি কোনো গুরুত্বপূর্ণ লেখকের লেখা প্রকাশিত হয় বা কোনো গুরুত্বপূর্ণ লেখক মারা যান, তবে তার সাহিত্যকর্ম সম্পর্কে জেনে রাখা ভালো। মানে সাম্প্রতিক মানে কি, মানে এখন না। তুমি যখন পরীক্ষা দিবা, যেমন ধরো আনিসুজ্জামান যখন মারা যায়, দেখা যায় তার সম্পর্কে প্রশ্ন থাকে। আবার দেখা গেল তোমার এরকম মানে কেউ ধরো মারা গেছে, তুমি তোমার যত সামনে পরীক্ষা, তো তুমি দেখা যাবে ওনার ভালো করে ওনার রচনাগুলো সম্পর্কে জেনে নিতে হবে। অথবা যদি কোনো গুরুত্বপূর্ণ গ্রন্থ পুরস্কার পাই, হ্যাঁ, কোনো সাহিত্যকর্ম যদি পুরস্কার পাই, সেটা সম্পর্কে জেনে রাখতে হবে। খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিদের লেখা, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের যে রচনাগুলো, এগুলো প্রকাশকাল, হ্যাঁ, কোন কোন ভাষায় প্রকাশিত হয়েছে, তারপরে এগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি বইগুলো পড়া থাকে, কারণ তোমার জিকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার রিসেন্টলি দেখা যাচ্ছে তোমার ধরো কোনো সিনেমা মুক্তি পেলো, হ্যাঁ, সিনেমা থেকে একটা দুটো প্রশ্ন থাকে, সেটা বাংলা বা জিকেতেও থাকতে পারে। যেমন তোমার রেহেনা মারিয়াম নূর, তারপর হচ্ছে রিসেন্টলি আসলো তোমার শ্যাম বেনেগালের প্রশ্নটা আসছিল জিকেতে, হ্যাঁ। এছাড়াও কিছু সাহিত্য বিষয়ক সংগঠন, যেমন বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, মোহামেডান লিটারারি সোসাইটি, হিন্দু কলেজ, ইয়ং বেঙ্গল ডিরোজিও, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, কল্লোল গোষ্ঠী, এই তোমার সাহিত্য বিষয়ক সংগঠনগুলো থেকে জেনে রাখতে হবে, যেমন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠাতা কারা ছিলেন, হ্যাঁ, এদের কাজ কি ছিল, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন আসো, এগুলা যে পড়বা, এগুলোর ভেতরেই অনেককে যখন বলি যে এসএসসির বাংলা বা এইচএসসির বাংলা সম্পর্কে জানতে হবে, বাংলা বইটা পড়তে হবে, তখন অনেকে ভয় পায়। এগুলো আসলে আমরা যে তোমার সাহিত্যিকদের নিয়ে এতক্ষণ বলেছি, এগুলো আসলে তার ভেতরেই, হ্যাঁ, একটু খেয়াল করো। যেমন এটা হচ্ছে নবম দশম শ্রেণীর আগের বইয়ের সূচিপত্র, বাম সাইডে যেটা, এটা
বর্তমানে 24 সালে হচ্ছে টোটাল কারিকুলামটাই হচ্ছে চেঞ্জ করা হয়েছে। বর্তমানে তোমার নবম শ্রেণীর বাংলা বই হচ্ছে এটা, এবং এটা খুবই ছোট, খুবই ছোট। আজকে ক্লাসে কিন্তু আমি এটা পড়াবো তোমাদের, হ্যাঁ, এই বই থেকে কিভাবে পড়তে হয়, কি পড়বা সেটা আমি আজকে জানাই দিব প্রথমে। আর এখান থেকে কি কি পড়বা দেখো, এখান থেকে হচ্ছে দেখো ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র এরা হচ্ছে প্রথম যে 11 জন তাদের মধ্যে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপর এখানে যারা যারা আছে, যেমন ওনাদের আবার কবিতাও আছে, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, কাজী নজরুল। এই সূচিপত্রটা তুমি ভালো করে দেখে নিবা, আর এখানে যে রচনাগুলো আছে সেই রচনাগুলো যদি সময় পাও পড়ে ফেলবা, যদি সময় না পাও অন্তত মানে কবি পরিচিতি বা লেখক পরিচিতি যেটা আছে সেটা অন্তত ভালো করে পড়বা। এটা হচ্ছে এটা হচ্ছে আমরা কোথায় দিব, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে ফাইল সেকশনে পাবা, এটা দেয়া আছে অলরেডি, আমি দিয়েছি, আজকে আবার দিয়ে দিব, আজকে আবার দিয়ে দিব, এটা পিডিএফটা দেয়া আছে। আর যদি কোনো কিছু নাও পড়ো, একটা ছোট্ট কাজ করবা, একটা ছোট্ট, সেই কাজটা কি, সূচিপত্রের মধ্যে যেই প্রবন্ধ গল্প, হ্যাঁ, তোমার যে গদ্যগুলো আছে এগুলোর নাম, অবশ্যই নাম এবং লেখকের নাম অবশ্যই জানবা। যেমন ধরো এখানে একটা গল্প আছে, যেমন ধরো মমতাদি, কার গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়, তাহলে তো আমি বলেছি যে 3 বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমার পড়তে হবে, হ্যাঁ। যেমন ধরো দেখো এখানে পোস্টার একটা কবিতা আছে, এটা কার, আবুল হোসেনের। তারপর দেখো পল্লী জননীকার, জসিমউদ্দিন, সেই দিন এই মাঠ, এটা কার, এটা জীবনানন্দ দাশের। তাহলে কিছু না পড়লেও অন্তত সূচিপত্রটা দেখে নিবা, এটা বেশ জরুরি, ঠিক আছে। কারণ এখানে গুরুত্বপূর্ণ বলেই হচ্ছে এগুলো পাঠ্য, রাইট, গুরুত্বপূর্ণ বলেই হচ্ছে এগুলো পাঠ্য। একই বিষয় তোমার এসএসসি বাংলার যে বইটা আছে সেটার ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ধরো তোমার এখানে আবুল ফজলের একটা গ্রন্থ প্রবন্ধ, যেমন তোমার মানব কল্যাণ, মোতাহার হোসেন চৌধুরী, ওনার একটাই বিগত সংস্কৃতি কথা, সেখান থেকে যে জীবন ও বৃক্ষ একটা প্রবন্ধ আসতে পারে, যে জীবন ও বৃক্ষ, এটা থেকে মেবি প্রশ্ন আসছিল 45-এ, হ্যাঁ, এটা থেকে প্রশ্ন আসছিল। তারপরে হচ্ছে তোমার আমার পথ, কাজী নজরুল ইসলাম, ওনার প্রবন্ধ, এটা সম্পর্কে প্রশ্ন আসছিল 45-এ। তাহলে এগুলো হচ্ছে ধারণা রাখতে হবে, জাস্ট চোখ বুলাইতে হবে। এতক্ষণ পর্যন্ত যে আমরা প্রশ্ন বিশ্লেষণ করলাম, আসলেই কি এভাবে প্রশ্ন আসে, আসলে কি এভাবে প্রশ্ন আসে, আমরা একটু দেখি, হ্যাঁ, খেয়াল করো। চর্যাপদের কবিরা ছিলেন শূন্য পুরাণের রচয়িতা, এখানে 5টা প্রশ্ন, এগুলো হচ্ছে তোমার প্রাচীন আর হচ্ছে মধ্যযুগ থেকে। আচ্ছা, 5টা প্রশ্ন, ওকে। নেক্সট আসো, রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র, তাহলে 11 জনের একজন, একটা পেলাম। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি, স্বর্ণকুমারী দেবী হচ্ছে তোমার রবীন্দ্রনাথের বোন। মানে প্রশ্নটা একটু কিভাবে আসছে, ওই ঘুরাই পাচে আসছে, একটু অন্যভাবে আসছে। তাহলে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম আসছে, এটা আসলে আমি 11 জনের মধ্যে বলবো কিনা জানি না, তবে রবীন্দ্রনাথ এখানে বলা যায় ওই একটু ঘুরাই পেঁচে আসছে, হ্যাঁ। উত্তর বলতে হবে না। ভীষ্মদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের রচিত, তাহলে দেখো এটাও কিন্তু তোমার কি ওই 11 জন থেকে আসছে, রাইট। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক, এটা হচ্ছে তোমার দীনবন্ধু। আবার আরেকদিকে হচ্ছে মাইকেল, মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কমন একটা প্রশ্ন। তাহলে দেখা যাচ্ছে ওই 11 জন থেকে আসছে। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের, আরেকটা আসলো, 4টা আসলো। ওমন রমজানের রোজা শেষে, মানে হচ্ছে তোমার আহ কাজী নজরুল ইসলাম থেকে, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম থেকে। এখন অন্যান্যবার কিন্তু রবীন্দ্রনাথ থেকে 2টো বা 3টা প্রশ্ন থাকে, ঠিক আছে। তো সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি ওই 11 জন থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন অবশ্যই কি থাকে, 5-6টা প্রশ্ন মিনিমাম থাকে, 7টাও থাকতে পারে, ঠিক আছে। নাম রেখেছি কোমল গান্ধার, এটা হচ্ছে তোমার বিষ্ণুদের একটা কাব্যগ্রন্থ, তাহলে এটা কি, এটা হচ্ছে পঞ্চপাণ্ডব থেকে। তাহলে আমরা বলেছি ওই 11 জনের পরেই আমরা কাকে পড়বো, আমরা হচ্ছে পঞ্চপাণ্ডব পড়ার কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার পরপরই আসছে তোমার বিষ্ণুদের থেকে আসছে। তারপর আসলে শামসুর রহমানের রচিত উপন্যাস, শামসুর রহমান মানে মাস্ট পড়তে হবে, এখানে কোনো ভুল নাই। তারপর আরো যে 20 জন পড়বো বলেছিলাম, এই যে সেলিম আল দিন, তারপর পৃথক পালঙ্ক, তারপর কোন গল্পকারের গল্পে, এখানে হচ্ছে তোমার কিছু প্রশ্ন আছে। তুমি উত্তর আসলে দেখা যাবে আমাদের স্লাইডও নাই, হয়তো প্রশ্ন ব্যাংক হয়তো 1-2টা থাকবে না। আবার বাজারে প্রচলিত যে বইগুলো দেখা যাবে সেগুলোতেও নেই। এরকম 2টা বা 3টা প্রশ্ন আসবে, এর বেশি না। আর বাকি সবগুলোই মানে তোমার 30টার মধ্যে প্রায় 27টাই হচ্ছে তুমি হয় স্লাইড অথবা প্রশ্ন ব্যাংকে পাবা, এটা শিওর, এটা একদম শিওর যে 27টা প্রশ্ন বা 27টা, সরি 27টা কেন হবে, 35টা না, আমি তো উল্টা পাল্টা বলতেছি,
35টা না, তাহলে 35টার মধ্যে তুমি 32টা প্রশ্ন স্লাইড আর প্রশ্ন ব্যাংকে পাবে, এটা একদম নিশ্চিত। সেক্ষেত্রে তোমাকে ভালো করে পড়তে হবে। 21 মানে মাথা নত না করা, তাহলে এখানে কোত্থেকে আসছে? এখানে আসছে ভাষা আন্দোলন থেকে, ভাষা আন্দোলন ভিত্তিক তোমার যে রচনা সেখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জাস্ট আমরা 46-এর প্রশ্নটা বিশ্লেষণ করলাম। আমি আলাদা করে 45 আর হচ্ছে 44 এটা বিশ্লেষণ করছি না, এগুলো তোমরা দেখবা, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখবা। হ্যাঁ, আমরা হচ্ছে আজকের সেশনটা আমরা শুরু করে দিব। তার আগে এই স্লাইডগুলো একটু দেখো, এগুলো হচ্ছে তোমাদের টেলিগ্রামে দেয়া আছে। হ্যাঁ, আমাদের যে প্রশ্ন অ্যানালাইসিসের যে পিডিএফটা এটা দেয়া আছে, এটা ভালো করে দেখবা যে এই 11 জন ছাড়া আসলে আর কার কার থেকে কখন কখন প্রশ্ন আসছে, এগুলো এখানে দেয়া আছে, এগুলো ভালো করে দেখবা। নেক্সট, অনেকের প্রশ্ন থাকে কোন বই কিনবে, কোন বই কিনবে, এটা নিয়ে সবসময় প্রশ্ন থাকে। তাহলে দেখো প্রশ্নটার সমাধান, এটা হচ্ছে হুমায়ুন আজাদ কিশোরদের জন্য লিখেছে, তো যেহেতু কিশোরদের জন্য লিখেছে তাহলে এটা নিশ্চয়ই সহজ ভাষায় লিখেছে। এখন তুমি যদি বাংলা সাহিত্যের ইতিহাসটা ভালো করে পড়তে চাও প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত, তাহলে এই বইটা যদি তুমি পড়ো এক নিঃশ্বাসে পড়ে ফেলতে পারবা। মানে আজকে ধরো আমার ক্লাস শেষে শুরু করলা, তুমি সকালের মধ্যে এটা তোমার পড়া হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো লাগবে। কথা হচ্ছে অনেক কিছু তোমার মনে থাকবে না, তবে তুমি ধারাটা বুঝে যাবা। বিশেষ করে যাদের সাহিত্য নিয়ে কখনো আগ্রহ ছিল না, বইটই তেমন পড়া হয়নি, হ্যাঁ, কোনো ধারণা নেই, তার হচ্ছে একটা ভালো ধারণা পাবা সাহিত্যের তোমার যে ইতিহাস সেটা নিয়ে। তাহলে এই বইটা হচ্ছে আমাদের অনেকের পড়া আছে, যদি কারো পড়া না থাকে আমি বলবো অবশ্যই সে পড়ে নিবে। 1, 2, কেউ যদি বিস্তারিত পড়তে চাও সাহিত্যের বিষয়গুলো নিয়ে, কেউ যদি বিস্তারিত পড়তে চাও যে কোনো রচনা নিয়ে বা কোনো একজন লেখক নিয়ে, সেক্ষেত্রে তোমার শিকড় বাংলা ভাষা ও সাহিত্য, এটা বেশ সাহিত্যের জন্য ভালো, গ্রামারের জন্য না, সাহিত্যের জন্য বেশ ভালো এবং বিস্তারিত, এটাতে বিস্তারিত আছে। ওকে, তুমি যদি অগ্রদূত বাংলা কিনো তাহলে এখানে গ্রামারও ভালো পাবা, সাহিত্যও ভালো পাবা, দুটোই মোটামুটি ভালো আছে। ঠিক আছে, যদি সংক্ষেপে পড়তে চাও, একদম সংক্ষেপে পড়তে চাও, সেক্ষেত্রে সাহিত্য কথাটা নিতে পারো। এটাতে তোমার 11 জন, 20 জন, 50 জন এভাবে গুছিয়ে দেওয়া আছে এবং মোটামুটি তথ্য কমানো আছে, সেটা হচ্ছে সাহিত্য কথা। এটাই। তাহলে চলে আসছি বাংলা সাহিত্যের আধুনিক যুগে। আজকের প্রাথমিক যে আলোচনা সেটা শেষ। আধুনিক যুগ, আধুনিক যুগের সূত্রপাতটা আসলে কখন? আমরা যুগ বিভাগ নিয়ে অনেকবার ক্লাসে বলেছি, আমি আর যুগ বিভাগ নিয়ে বলবো না। মূলত হচ্ছে তোমার আধুনিক যুগের শুরু হয় 1800 সাল থেকে, 1801 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে তোমার আধুনিক যুগ। হ্যাঁ, এবং আজকের দিন পর্যন্ত যত সৃষ্টি এগুলো সবই আধুনিক যুগের অন্তর্ভুক্ত। মেনলি হচ্ছে তোমার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, ছাপাখানার প্রচলন, তারপর হচ্ছে তরুণদের ইংরেজি শিক্ষা গ্রহণ, ইয়ং বেঙ্গলের সৃষ্টি, পত্রপত্রিকা প্রকাশ, এই সবকিছুর কারণেই হচ্ছে তোমার আধুনিক যুগে সাহিত্যের বিকাশ ঘটে। বিশেষ করে তোমার ইংরেজদের আগমন এবং ফোর্ট উইলিয়াম কলেজ সৃষ্টি হচ্ছে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের গদ্য সাহিত্যের যাত্রার জন্য। আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধর্মপ্রচার। ধরো ধর্মপ্রচার করতে গিয়ে অনেকে অনেক গ্রন্থ লিখেন এবং সেখান থেকে হচ্ছে তোমার গদ্যের যাত্রাটা শুরু হয়। এর আগে আমরা আধুনিক যুগের আগে আমরা কখনোই কি পাই নাই, সাহিত্যে গদ্য পাই নাই। একদম শেষ মুহূর্ত পর্যন্ত, ভারতচন্দ্র রায়ের মৃত্যু পর্যন্ত, আমাদের যে অন্নদামঙ্গল কাব্য পড়েছি সর্বশেষ রচনা মধ্যযুগের, সেই পর্যন্ত আমরা কি পাইনি, আমরা কোনো ধরনের কোনো গদ্য পাইনি। এবং আধুনিক যুগে এসে আমরা শুধু গদ্য না, এবং আমরা আরো বিভিন্ন ধরনের আমরা সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখার দেখা পাচ্ছি, যেটা আগে ছিল না। হ্যাঁ, বাংলা সাহিত্যে আধুনিক যুগের পূর্বে গদ্য রীতির প্রচলন ছিল না, অলরেডি বললাম। গদ্যের লিখিত রূপ, চিঠিপত্র, দলিল দস্তাবেজ, বৈষ্ণব করচা এবং বিদেশি খ্রিস্টান কর্তৃক লিখিত ধর্ম বিষয়ক গ্রন্থের সংকীর্ণ সীমায় সীমাবদ্ধ ছিল, এগুলো কোনো সাহিত্য ছিল না। দলিল দস্তাবেজে হয়তো সেটা তার কবিতায় লিখবে না, পদ্যে লিখবে না, তখন সেখানে কিছু গদ্য দেখা যাচ্ছে, সেখানে গদ্য রীতির কোনো প্রচলন ছিল না, সেখানে আমরা কিছু তোমার গদ্য দেখতে পাচ্ছি, এর আগে আমরা পাইনি। তাহলে গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ অগ্রণী ভূমিকা পালন করে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আধুনিক যুগের বৈশিষ্ট্য কি। আমরা মধ্যযুগে পড়েছি, মধ্যযুগের বৈশিষ্ট্য ছিল তোমার দেব দেবী নির্ভর সাহিত্য। কিন্তু আধুনিক যুগে
আমরা কোনো ধরনের দেবদেবী নির্ভর সাহিত্য পাচ্ছি না, এখানে মানুষই হচ্ছে মুখ্য এবং মানবতাই হলো একমাত্র কাম্য। তাহলে খেয়াল করো, প্রাচীন যুগের বাংলা সাহিত্য ছিল ব্যক্তি প্রধান, মধ্যযুগে সেটা ধর্ম মুখ্য হয় এবং মানুষ বা ব্যক্তি গৌণ হয়ে পড়ে, সেখানে প্রাধান্য পায় কে? দেবদেবী সেখানে প্রাধান্য পায়। আর মধ্যযুগে এটা ছিল একমুখী অনুবাদ এবং অনুকরণমূলক সাহিত্য। আমরা প্রচুর তোমার অনুদিত সাহিত্য পেয়েছিলাম, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আবার ধরো মঙ্গল কাব্য লিখতেছে, ধরো অন্নদামঙ্গল, একসাথে অন্নদামঙ্গল লিখে নেই, চণ্ডীমঙ্গল বলো, তোমার মনসা মঙ্গল বলো, একসাথে ধরো ওই একটা বিষয় নিয়ে অনেকে লিখতেছে। তোমার এখানে কি ছিল না, তোমার এখানে বৈচিত্র্য ছিল কম। কিন্তু আধুনিক যুগের সাহিত্যে তোমার বৈচিত্র্য অনেক বেশি এবং এই যুগের সাহিত্য হচ্ছে জীবনমুখী এবং মানবিকতা সম্পূর্ণ। এখানে তুমি দুঃখ, দুর্দশা, হতাশা সবকিছু পাবা। সবচেয়ে বড় কথা, আগে তোমার দেবদেবী ছিল, রাজা রাজরারা ছিল প্রধান, কিন্তু এই যুগে এসে আমরা প্রথমবারের মতো নিচু স্তরের যারা লোক আমরা দেখতে পাচ্ছি তারাও কি হতে পারে? নায়ক হতে পারে, তারাও নায়ক হতে পারে। শুধু তাই না, ভিলেনও নায়ক হতে পারে। ভিলেন কিভাবে নায়ক হয় আমরা সেটা দেখেছি হচ্ছে তোমার মেঘনাদ বধ কাব্যে। রাবণ সেখানে হচ্ছে নায়ক। তারপরে আসো, পদ্যের পাশাপাশি বৈচিত্র্যময় মৌলিক সাহিত্য আধুনিক সাহিত্যের অন্যতম লক্ষণ। তাহলে আমরা মৌলিক সাহিত্যের কথা কেন আসছে? কারণ আমরা তোমার মধ্যযুগে অনেক বেশি অনুদিত সাহিত্য পেয়েছি, অনুবাদমূলক সাহিত্য পেয়েছি, তাই না? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, দেশপ্রেম ও জাতীয়তাবোধ আধুনিক সাহিত্যে রূপায়িত হয়েছে এবং আমরা সাহিত্যে বিভিন্ন তোমার শাখা প্রশাখা সৃষ্টি হতে দেখি। যেমন ছোট গল্প, ছোট গল্প কিন্তু আমরা আগে দেখতে পাই তোমার মধ্যযুগে বা প্রাচীন যুগে তো প্রশ্নই আসে না। তারপর তুমি উপন্যাস, হ্যাঁ, এগুলো সবগুলি হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি। এখন আসো, আমরা সরাসরি কোথায় চলে আসছি? তোমার সেই 1760-এর পরে এখন 1801-এ চলে আসছি। কিন্তু এই যে মাঝখানের একটা সময়, হ্যাঁ, তাও 1801-ও আমরা কোনো গুরুত্বপূর্ণ সাহিত্য পাচ্ছি না, আমরা আরো পরে পাচ্ছি। আমরা ঈশ্বরচন্দ্র তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে শুরু করব, তারপরে হচ্ছে তোমার মাইকেল পড়বো, হ্যাঁ। কিন্তু এর আগে, তাহলে এর আগে কি ছিল? মানে এই যে 100 বছর মাঝখানে, তোমার 1861 সালে হচ্ছে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়, হ্যাঁ। আবার ওইদিকে আমরা দেখছিলাম তোমার 1760 সালে ভারতচন্দ্রের মৃত্যু ঘটে, মানে মধ্যযুগের শেষ যে বিখ্যাত কবি ওনার মৃত্যু ঘটে। তাহলে আসো, তাহলে মাঝখানে কত বছর? মাঝখানে তোমার 100 বছর। তাহলে এই 100 বছরকে কি বলা হয়? এটা তো হচ্ছে তোমার মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু। তাহলে এই 100 বছরকে কি বলা হয়? এই 100 বছরকে বলা হয় হচ্ছে যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণ। এবং তোমার কত সাল থেকে কত সাল? 1760 থেকে 1860 পর্যন্ত, এই 100 বছর। এখন আসে এই সময়টায় বাংলা সাহিত্য মধ্যযুগের ধর্মীয় বাতাবরণ ভেঙে মানবতাকে উপজীব্য করে পরিপুষ্ট হয়। বাংলা সাহিত্যের এই পথ পরিক্রমাকেই বলা হয় যুগ সন্ধিক্ষণ। এবং এই সময় আবির্ভাব ঘটে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের, নট বিদ্যাসাগর, উনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। ওনার সম্পর্কে আমরা অল্প তথ্য এখন জানবো, বাকি তথ্য হচ্ছে পরে জানবো। ওনার তোমার জীবনকাল হচ্ছে 1812 থেকে 1859 এবং তিনি সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন, সংবাদ সাধুরঞ্জন এই পত্রিকাগুলোর সম্পাদক ছিলেন। পত্রিকা সম্পর্কে আমরা পত্রিকার ক্লাসে ভালো করে পড়বো। তবে তার আগে প্রত্যেক লেখক সম্পর্কে পড়ার সময় তার সম্পাদিত পত্রিকা সম্পর্কে আমরা প্রতিবার বলবো, তাহলে আমাদের মনে থাকবে ভালো। যেমন ঈশ্বরচন্দ্র গুপ্তের তোমার সংবাদ প্রভাকর নিয়ে তোমার প্রশ্ন আসতে পারে, কারণ এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম দৈনিক। এর আগের গুলো কি ছিল? সাপ্তাহিক ছিল, সপ্তাহে 2 বার ছিল, মাসিক ছিল, কিন্তু প্রথম দৈনিক পত্রিকা বাংলা ভাষার সেটা হচ্ছে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্তের। ঠিক আছে, ওনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? কারণ তিনি মধ্যযুগের পরে যখন আধুনিক যুগে পদার্পণ করতেছে, তিনি হচ্ছে মধ্যযুগের বৈশিষ্ট্য তার মধ্যে ছিল কি, তিনি যুগের পরিবর্তনটাকে তিনি ভালোভাবে যথাযথভাবে গ্রহণ করতে পারেননি। ওনার মধ্যে যেমন মধ্যযুগের বৈশিষ্ট্য ছিল, তেমন ওনার মধ্যে আধুনিক যুগের বৈশিষ্ট্য ছিল। তাহলে এই যে আধুনিক যুগের বৈশিষ্ট্য এবং মধ্যযুগের বৈশিষ্ট্য দুটোই সমানভাবে থাকার কারণে তাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। তাকে আমরা সরাসরি আধুনিক যুগের কবি বলতে পারি না, আবার একইভাবে আমরা তাকে মধ্যযুগের কবিও বলতে পারি না। তাহলে উনি হচ্ছেন যুগ সন্ধিক্ষণের কবি। ওনার থেকে একটা উক্তি 45-এ আসছিল। হ্যাঁ, বাংলা গদ্য সাহিত্যের বিকাশ, আমরা একটু করে ওই সময়টা নিয়ে পড়লাম। এখন আসো গদ্য সাহিত্যের বিকাশ। গদ্য নিয়ে আমরা কিছুটা পড়ি। এখানে একটা সাল দেয়া আছে, সেটা হচ্ছে 1555 খ্রিস্টাব্দ। কেন এটা দেওয়া হলো? 1555 খ্রিস্টাব্দ কেন দেওয়া হলো?
1555 খ্রিস্টাব্দ খুবই ইম্পর্টেন্ট। কেন? এই সময়ের একটা তোমার চিঠি পাওয়া গেছে। কি চিঠি বা কে কাকে দিয়েছিল? চিঠিটা হচ্ছে আসাম রাজকে লেখা কোচবিহারের রাজার চিঠি। আসাম রাজকে লিখেছেন কে? কোচবিহারের রাজা। এবং ধরা হয়ে থাকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয় এই পত্রটাকে। কিসের? গদ্যের। কারণ এর আগে সব কি পেয়েছি? পদ্য পেয়েছি। এর আগে সব কি পেয়েছি? পদ্য পেয়েছি। তাহলে এই প্রথম আমরা একটা গদ্যের নিদর্শন পাচ্ছি। এখন আমাকে গতবার বা তার আগের বার একজন প্রশ্ন করছিল, তাহলে ম্যাডাম এটা তো মধ্যযুগের। হ্যাঁ, তো মধ্যযুগের হয়েছে কি? তো মধ্যযুগে তো সব কাব্য। হ্যাঁ, সমস্যা কি? মধ্যযুগে কাব্য, কিন্তু এটা হচ্ছে প্রাচীনতম নিদর্শন। এই একটাই, এটা হচ্ছে একটা পত্র। এটা কোনো কি নয়, এটা কোনো কবিতা নয়, তোমার কোনো উপন্যাস নয়, কোনো কিছু নয়। এটা একটা চিঠি ছিল এবং এটা হচ্ছে প্রাচীনতম নিদর্শন গদ্যের। আসতে পারে অনেক সময় যে কত খ্রিস্টাব্দে পাওয়া গিয়েছে, ঠিক আছে? তারপর আসো আমরা যেটা পাচ্ছি সেটা কি? বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এটা এটা কে লিখেছেন? লিখেছেন হচ্ছে দোম আন্তনিও দো রোজারিও। নাম শুনলে মনে হয় বিদেশি, নাম শুনলে মনে হয় বিদেশি, রাইট? কিন্তু বিদেশি না। উনি হচ্ছেন ভূষণার জমিদার পুত্র ছিলেন। ওনাকে হচ্ছে তোমার অপহরণ করে মগদস্যুরা নিয়ে যায় কোথায়? আরাকানে নিয়ে যায়। এখন সেখানে নেয়ার পর তাকে হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়, তাকে খ্রিস্টান ধর্মে তোমার খ্রিস্টানে পরিণত করা হয়। এখন খ্রিস্টানে পরিণত করার পর সে নিজেই হচ্ছে পাদ্রী হয়ে যায়। আচ্ছা, এই দোমান্তনীয় দৌরজারিওকে হচ্ছে তোমার সে নিজেই হচ্ছে পাদ্রী হয়ে তখন সে নিজেই হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করে। এখন যে কোনো ধর্ম প্রচার করতে হলে কি করতে হবে? শুধু মুখে মুখে তো প্রচার হয়, প্রচারিত। এখন সে কি করলো? সে লেখালেখিও শুরু করলো। তো তার যে গ্রন্থটা সেটা হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। মানে একজন ব্রাহ্মণ আরেকজন রোমান কথা বলবে, এই কথা বলার মধ্যে যে রোমান ক্যাথলিক সে হচ্ছে প্রমাণ করবে যে খ্রিস্টান ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। বুঝতে পারছো? এইটাই হচ্ছে মানে এটার বিষয়বস্তু এই গ্রন্থটার। মানে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে, তোমার ধর্ম প্রচারের উদ্দেশ্যে আর হচ্ছে ব্যবসায়ীর উদ্দেশ্যে। হচ্ছে তুমি যখন একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে ব্যবসা করতে যাবা, সবার আগে তার ভাষা জানতে হবে। ভাষা না জানলে তুমি তাদের থেকে কি করতে পারবে না? তুমি ব্যবসা করে লাভ করতে পারবে না। হ্যাঁ, ব্যবসায় সফল হইতে পারবে না। তো এই ব্যবসায়িক উদ্দেশ্যে আর ধর্ম প্রচারের উদ্দেশ্যে মূলত প্রাথমিক দিকের যে গ্রন্থগুলো তোমার গদ্য গ্রন্থগুলো, এগুলো মূলত এই দুটো কারণে সৃষ্টি হয়। একটা হচ্ছে ব্যবসায়ীর উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, আরেকটা হচ্ছে তোমার ধর্ম প্রচারের উদ্দেশ্যে খ্রিস্টান ধর্ম। এখন আসো, পর্তুগালের রাজধানী লিসবন নগরে 1743 খ্রিস্টাব্দে রোমান হরফে মুদ্রিত হয় এই গ্রন্থটা, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। আর রচয়িত হচ্ছে দো আন্তনিও দো রোজারিও। তাহলে তোমাদের আশা করি মনে থাকবে, রাইট? কিন্তু এখন আসে, এটাকে আমরা বাংলায় পেয়েছি। আমরা হচ্ছে এটা তোমার রোমান হরফে মুদ্রিত হতে পাচ্ছি কত সালে? তোমার 1743 সালে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার বিস্তারিত লিখা আছে, মানে আমি মুখে যেগুলো বললাম এগুলো একটু পরে দেখবা পরে। এরপর আসো কৃপা শাস্ত্রের অর্থভেদ। এটাও একই। এটা হচ্ছে তোমার রচয়িতা মানুয়েল দা আসুম্পসাও। ওনার সম্পর্কে জানার কথা যারা গ্রামারের ক্লাস করেছো বা গ্রামার সম্পর্কে পড়েছো। তো 1734 খ্রিস্টাব্দে রচিত এবং 1743 খ্রিস্টাব্দে লিসবনের রোমান হরফে মুদ্রিত গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য। তো এটা যদি প্রাথমিক প্রচেষ্টা হয়, আগেরটা প্রাথমিক প্রচেষ্টা হবে না? দুটোই হচ্ছে প্রাথমিক প্রচেষ্টার জন্য উল্লেখযোগ্য। এটা নিয়ে অনেকে ঝামেলা করে। আর এটা দুটোই হচ্ছে প্রাথমিক প্রচেষ্টা। এগুলো প্রথম দিকে যেগুলো সবই প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য, সবগুলোই প্রাথমিক প্রচেষ্টা গদ্যের। বিষয়বস্তু হচ্ছে খ্রিস্টান গুরু শিষ্যের কথোপকথন, একই ওটার মতোই। এটা হচ্ছে তোমার খ্রিস্টান ধর্ম, তোমার কৃপা শাস্ত্রের ধর্ম, কৃপা শাস্ত্রের অর্থভেদ। এখানে বুঝাই যে তোমার কি এটা। আচ্ছা, এখানে একটা ছোট্ট তথ্য দেই। এটাতে হচ্ছে তোমার যেহেতু তখন মানুয়েল দা আসুম্পসাও ভাওয়াল অঞ্চলের পাদ্রী হিসেবে তোমার ধর্ম প্রচারে রত ছিলেন, যার কারণে এই গ্রন্থটাতে স্থানীয় উপভাষার প্রভাব আছে, উপভাষার প্রভাব আছে। এটাও তোমার মনে রাখবা, জাস্ট এইটুকু মনে রাখবা যে মানুয়েল দা আসুম্পসাও রচয়িতা, এতটুকু মনে রাখবা। এরপর আসো রাজা প্রতাপাদিত্য চরিত্র। এখন পর্যন্ত আমরা কি পাই নাই? তোমার বাঙালির লেখা বাংলায় কোনো গ্রন্থ পাই নাই। এই প্রথম আমরা একটা গ্রন্থ পাচ্ছি, রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা 1801 সালে প্রকাশিত হয়েছে। লেখক হচ্ছে রাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, প্রকাশিত হয়েছে 1801 সালে। এটার লেখক হচ্ছে রাম বসু। উনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন। তাহলে এটাই হচ্ছে বাঙালির লেখা
বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। তাহলে আমরা প্রথমবারের মতো বাঙালির লেখাও পেলাম। বাঙালির লেখা কিন্তু আগেও পেয়েছি, কিন্তু সেটা বাংলায় ছিল না, সেটা বাংলায় ছিল না, ঠিক আছে। দোমান্তনীয় দো রোজারিও যেটা ছিল সেটা তিনি বাঙালি ছিলেন, কিন্তু তোমার গদ্য গ্রন্থ যেটা সেটা তোমার বাংলায় ছিল না। তাহলে এই প্রথম বাঙালির লেখা পেলাম, আবার বাংলা ভাষায় রচিত পেলাম। কি নাম? রাজা প্রতাপাদিত্য চরিত্র এই গ্রন্থের নাম। রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। উইলিয়াম কেরি, উইলিয়াম কেরিকে তিনি বাংলা শিখিয়েছিলেন 3 বছর, যার কারণে ওনাকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। এই প্রশ্নটা অনেক সময় প্রিলিতেও থাকতে পারে যে কেরি সাহেবের মুন্সি কে, হ্যাঁ, অথবা তোমার রিটেনও থাকতে পারে যে তোমার রামরাম বসুকে কেন কেরি সাহেবের মুন্সি বলা হয়। এটা একটাই কারণ, তিনি বাংলা শিখিয়েছিলেন। মুন্সি শব্দের অর্থ শিক্ষিত লোক, পণ্ডিত বা করণিক, যাই হোক। তোমার উইলিয়াম ক্যারি হচ্ছে 1793 সালে এদেশে আসে, পরবর্তীতে 1793 থেকে 96 মানে 3 বছর, 3 বছর তোমার রামরাম বসু কেরি সাহেবকে তোমার বাংলা শিখান, ঠিক আছে। এজন্য কেরি সাহেবের মুন্সি বলা হয় ওনাকে। এখন আসো, আমরা কোন বইটা পেলাম? রাজা প্রতাপাদিত্য চরিত্র। এখন আরেকটা আছে 1801 সালে, খুব কাছাকাছি সময়ে দুটোই। এটা হচ্ছে লিখেছেন উইলিয়াম ক্যারি, এটাও সেম বাংলা ভাষায় মুদ্রিত গদ্য গ্রন্থ। এটা হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছে, এবং বাংলা ভাষার কথ্য রীতির প্রথম নিদর্শন। এটাতে আমরা কথ্য রীতির তোমার দেখতে পাই। এটা একটা দ্বিভাষিক গ্রন্থ। এটা হচ্ছে 1 পৃষ্ঠায় বাংলা আর আরেক পৃষ্ঠা হচ্ছে ইংরেজি ছিল। এখন এই কথোপকথন এবং রাজা প্রতাপাদিত্য চরিত্র এগুলো নিয়ে খুব ঝামেলা লাগে। কি ধরনের ঝামেলা? এখানে একটু খেয়াল করো, এগুলো থেকে প্রশ্ন খুব কম আসে যে বাংলা ভাষায় রচিত বা বাঙালিদের রচিত প্রথম গ্রন্থ কোনটি, এই ধরনের প্রশ্ন কম আসে। তারপরও একটু ক্রমটা দেখো। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে মথিরচিত মঙ্গল সমাচার। এটা 1800 সালে প্রকাশিত হয়েছে। এটা একটা অনুদিত গ্রন্থ, অনুবাদ গ্রন্থ। এটা সম্পর্কে তেমন তথ্য প্রয়োজন নাই, এটা তেমন আসেও না। তাহলে বাংলা ভাষায় এবং একই সাথে বাঙালির লেখা মুদ্রিত গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা হচ্ছে রামরাম বসুর, একটু আগে আমরা যেটা পড়লাম। আরেকটা হচ্ছে কথোপকথন, এটা দুটোই হচ্ছে 1801 সালে প্রকাশিত হয়েছে। কোন একটা বইতে আমি দেখতে পেয়েছিলাম রাজা প্রতাপাদিত্য চরিত্র হচ্ছে জুলাইতে প্রকাশিত হয়েছে, আর কথোপকথন হচ্ছে আগস্টে প্রকাশিত হয়েছে। যার কারণে তোমার কোন কোন বইতে হচ্ছে প্রথম কথোপকথন দেয়া, কোন কোন বইতে রাজা প্রতাপাদিত্য চরিত্র দেয়া। এটা নিয়ে সবার মধ্যে ঝামেলা বাঁধে। এখন আসো, তাহলে যদি আমি ক্রমটা দেখাই, প্রথম হবে মথিরচিত মঙ্গল সমাচার, যেটা হচ্ছে 18 সালে প্রকাশিত হয়েছে, অনুবাদ গ্রন্থ যেটা, এটা হচ্ছে 1 নম্বর। ওকে, রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালে, এটা মৌলিক গ্রন্থ, এটা হচ্ছে দ্বিতীয়। কথোপকথন হচ্ছে তোমার তৃতীয়। এখন যদি অপশনে রাজা প্রতাপাদিত্য চরিত্র না থাকে তাহলে কোনটা হবে? অবশ্যই কথোপকথন হবে। জাস্ট ক্রমটা হচ্ছে মেনটেন করলেই হচ্ছে, ঠিক আছে। কথ্য রীতি মানে যে মুখে যেগুলা বলি, আমরা খেয়েছি, করেছি, বলেছি, এগুলা না। কথ্য রীতি হচ্ছে তোমার যে আঞ্চলিক ভাষা থাকে সেগুলো কথ্য রীতি। অনেক বইয়ে অপশনে রাজা প্রতাপাদিত্য চরিত্র থাকে না, সেক্ষেত্রে কি হবে? উত্তর হবে কথোপকথন, ঠিক আছে। শ্রীরামপুর মিশন, এটা হচ্ছে মূলত ভারতে খ্রিস্টানদের প্রথম নিজস্ব প্রচার সংঘ, এবং এটা ছিল মূলত একটা ছাপাখানা যেখান থেকে বাইবেল সহ খ্রিস্টান ধর্মের বিভিন্ন গ্রন্থ অনুবাদ করে এদেশে প্রচারের লক্ষ্য নেওয়া হয়েছিল। তাহলে শ্রীরামপুর মিশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? এখান থেকে তোমার বিভিন্ন গ্রন্থ ছাপানো হতো। 18 সালের 10 জানুয়ারি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয় এই শ্রীরামপুর মিশন। উইলিয়াম ক্যারি এবং ভাতৃবৃন্দ এই মিশন প্রতিষ্ঠা করেন। তেমন দরকার নেই, প্রশ্ন তেমন আসে না। তারপরে শ্রীরামপুর মিশন থেকে অনেক সময় প্রশ্ন আসে যে কোন ধরনের গ্রন্থ প্রকাশিত হয়েছে বা কি কি গ্রন্থ প্রকাশিত হয়েছে, এগুলো একটু মনে রাখলেই হবে। এইটা জরুরি। 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে 2টি পত্রিকা প্রকাশিত হয়, একটা হচ্ছে এপ্রিলে, আরেকটা মেবি মেতে। এগুলো তোমার বিস্তারিত পত্রিকার ক্লাসে থাকবে। দিগদর্শন, সমাচার দর্পণ, এই দুটো নাম মনে রাখতে হবে। এগুলো হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছে। একটা মাসিক ছিল আর একটা হচ্ছে তোমার সাপ্তাহিক ছিল। তাহলে শুধু তুমি নামটা মনে রাখো, দিগদর্শন আর হচ্ছে সমাচার দর্পণ কোত্থেকে প্রকাশিত হয়েছে? শ্রীরামপুর মিশন থেকে 1818 সালে। বাংলা ছাপাখানা, উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে। এটা আসলে দরকার নাই, এই ধরনের প্রশ্ন আসবে না, কিন্তু এটা কেন তথ্যটা রাখলাম? জাস্ট তোমাকে ক্রমটা বোঝানোর জন্য। এরপরে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিতকরণ হচ্ছে হুগলিতে, কে?
চার্লস উইলকিন্স, এই নামটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 1778 সালে তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা করেন। এই যে তোমার যে ছাপার অক্ষরে তোমার প্রকাশিত হবে, তাহলে তো প্রথম কি করতে হবে, এই বাংলা অক্ষরের নকশা তৈরি করতে হবে। তাহলে নকশা তৈরি করেছে কে? চার্লস উইলকিন্স, উনি হচ্ছে নকশা তৈরি করেছে। সবসময় বিদেশিরা এসে এসে এই কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করে, তাই না? মানে বাঙালিরা শুধু ভাত খায়, শুধু ভাত খায়, ভাত খাই, ঝিমাই আর ঘুমাই, রাইট? আচ্ছা, চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়, এই প্রশ্নটা অনেক সময় আসে, এটা মনে রাখবো। এখন আসো, তিনি তো ডিজাইনটা করেছেন, তাহলে খোদাই করবেন কে? এই ওনার ডিজাইন অনুসারে বাংলা অক্ষরটা খোদাই তৈরি করে দিবে কে? ঠিক আছে, তৈরি হচ্ছে পঞ্চানন কর্মকার। এটা ইম্পর্টেন্ট, এই দুটো তথ্য এখানে পুরো স্লাইডে, দুটো তথ্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মুদ্রাক্ষরের জনক হচ্ছে চার্লস উইলকিন্স, আর অক্ষর খোদাই করেন হচ্ছে পঞ্চানন কর্মকার। এটা অনেক সময় গোলায় ফেলে যে কোনটা আসলে, এটাই, এতটুকু মনে রাখো। আর 1800 খ্রিস্টাব্দে একটু আগে বললাম শ্রীরামপুর তোমার মুদ্রণ যন্ত্র স্থাপন করে, আর 1800 খ্রিস্টাব্দে ওই যে মঙ্গল সমাচারটা তোমার সেখান থেকে অনুদিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1800 সালে, এতটুকু মনে রাখো। এবং এটা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ বিশেষভাবে অবদান রাখে। কেন? ওই যে তখন সেখানে 1801 সালে তোমার বাংলা বিভাগ খোলে, বাংলা বিভাগ খোলার পর আস্তে আস্তে পণ্ডিতেরা কি লেখা শুরু করে, তোমার বাংলা গদ্য সেখান থেকে বিকাশ লাভ করে, গদ্যে তোমার বিভিন্ন গ্রন্থ লেখা শুরু হয়। তাহলে এই বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে 8 জন লেখক 13টি বাংলা গদ্য পুস্তক লিখেছিলেন। কে? ফোর্ট উইলিয়াম কলেজের যে পণ্ডিতরা ছিলেন, যে টিচাররা ছিলেন তারা, ঠিক আছে? এবং এখানকার বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন হচ্ছে তোমার উইলিয়াম ক্যারি। তাহলে আমাদের এখন কি জানতে হবে? এই ফোর্ট উইলিয়াম কলেজের যে পণ্ডিতরা ছিলেন ওনাদের গ্রন্থ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? নকশা বলতে কি বুঝি, নকশা যদি বুঝিয়ে দিতে হয় কি বলবো, ধরো ক, এই যে এটা হচ্ছে ক, হ্যাঁ, এই যে এখন এই কটা তোমার কি করতে হয়েছে, ধরো খোদাই করে 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 কি করতে হয়েছে, এটার একটা তোমার নকশা তৈরি করতে হয়েছে না? আচ্ছা, উইলিয়াম ক্যারি, উইলিয়াম ক্যারি হচ্ছে তোমার বললাম ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন, এবং তিনি ওই যে 1793 সালে কলকাতায় আগমন করেছিলেন। পরবর্তীতে রামরাম বসুর কাছে হচ্ছে বাংলা শিখেন, এবং পরবর্তীতে তিনি এই বিভাগের অধ্যক্ষ হন। কোন বিভাগের? এই বাংলা বিভাগের, 1807 সালে। কথোপকথন ইতিহাসমালা তার রচিত দুটো বই, এই দুটি বই বাংলা বিভাগে পাঠ্য ছিল। একটা সম্পর্কে আমরা একটু আগে পড়েছি, কথোপকথন সম্পর্কে, আরেকটা হচ্ছে ইতিহাসমালা। এই দুটো হচ্ছে উইলিয়াম ক্যারির। বাকিগুলো দেখি আমরা। হ্যাঁ, হ্যাঁ, এই কি উইলিয়াম ক্যারি ওই একজনই উইলিয়াম ক্যারি। দেখো, রামরাম বসু, রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র অলরেডি পড়া শেষ, ডান। আরেকটা হচ্ছে, এটা বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ পড়েছি। আরেকটা হচ্ছে লিপিমালা, বাংলা সাহিত্যে প্রথম পত্র সাহিত্য। পত্র সাহিত্য এটাতে কি ছিল? এটাতে চিঠি ছিল। পত্র সাহিত্য এটা হচ্ছে তোমার কলেজের ছাত্রদের চলিত ভাষা এবং অদেশীয় লোকের বৈষয়িক ব্যবহারের পরিচয় দানের জন্য পত্রাকারে লিখিত প্রবন্ধ। মানে হচ্ছে তোমার কিভাবে তোমার মানে বিভিন্ন পত্র কিভাবে তোমার কলেজের ছাত্রদের চলিত ভাষা এবং অদেশীয় লোকের বৈষয়িক ব্যবহার, কার সাথে কিভাবে ব্যবহার করবে, বাজারে গেলে কিভাবে ব্যবহার করবে, বা তোমার চলতে ফিরতে কোন একটা সবজি কিনবে তখন কিভাবে ব্যবহার করবে, এই বিষয়গুলোর জন্য হচ্ছে তোমার লিপিপালা। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য, এটা একটু মনে রাখবা। রামরাম বসুর দুটো গ্রন্থ, উইলিয়াম ক্যারি দুটো অলরেডি পড়া শেষ। গোলকনাথ শর্মার হচ্ছে হিতোপদেশ, ভালো ভালো উপদেশ। এখন উপদেশ দিতে কিন্তু সবাই পছন্দ করে, তাহলে দেখো তো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উনি হচ্ছে তিনি কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত, ওনার গ্রন্থগুলো 32 সিংহাসন, হিতোপদেশ। তাহলে আমরা হিতোপদেশ দুটো পাচ্ছি, একটা হচ্ছে গোলকনাথ শর্মার, আরেকটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হিতোপদেশ। একটা হচ্ছে 1802 সালে সংস্কৃত থেকে অনুবাদ, আর একটা মৌলিক গ্রন্থ, এটা হচ্ছে 1808 সালে। তারপর হচ্ছে রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা, এগুলো হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের। তাহলে একটু খেয়াল করো, রামরাম বসুর দুটোই আমরা পড়েছি, একটা রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটা আমরা পারবো, আরেকটা হচ্ছে লিপিমালা যেটা পত্র সাহিত্য। তাহলে আমাদের এ দুটো মনে থাকবে। উইলিয়াম ক্যারির কথোপকথন, কথা বলে, আমি বলেছিলাম যে তোমার সেটা কথ্য রীতির নিদর্শন, কথোপকথন, কথাবার্তা সেখানে। তাহলে একটা পেলাম। আরেকটা হচ্ছে ইতিহাস নিয়ে লিখেছেন উইলিয়াম ক্যারি, তাহলে এই দুটো মনে রাখবো। গোলকনাথ শর্মা তিনি কি করেন? তিনি হচ্ছে হিতোপদেশ দেন।
তাহলে উনি অনেক বেশি উপদেশ দেন, গোলকনাথ শর্মা, এটা মনে থাকবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থেকে 32 সিংহাসন হিতপতি, সেই দুটো মনে রাখলেই অনেক যথেষ্ট। আর কে কে আছে? তারিণী চরণ মিত্র, ওরিয়েন্টাল ফেবুলিস্ট। আরেকটা হচ্ছে তোমার ঈশপ ফেবলসের অনুবাদ। রাজীব লোচন মুখোপাধ্যায়, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রম, তখন খালি তোমার বিভিন্ন ইতিহাস নিয়ে লিখতো সবাই। আর চণ্ডীচরণ মুন্সী, তোতা ইতিহাস। এই প্রশ্নটা এবার আসছে 46-এ। চণ্ডীচরণ মুন্সী কে? এভাবে আসছে, চণ্ডীচরণ মুন্সী কে? তাহলে গদ্যের যাত্রা থেকে, গদ্যের যাত্রা ইম্পর্টেন্ট, গদ্যের যাত্রা থেকে অনেক সময় প্রশ্ন থাকে। কিরকম? এই তোমার তোমার ফোর্টুলিয়াম কলেজের পণ্ডিত নিয়ে আসছে, অনেক সময় তোমার প্রশ্ন আসতে পারে যে লিপিমালা কার রচনা, হ্যাঁ, হিতোপদেশ কার রচনা, এভাবেও থাকতে পারে। আর একটা হচ্ছে হরপ্রসাদ রায়, পুরুষ পরীক্ষা। এগুলো একটু চোখ বুলাবে, আর কিচ্ছু করতে হবে না। ইয়ং বেঙ্গল, এই যে তোমার বিভিন্ন ধর্মগুলোতে এত এত কুসংস্কার, হ্যাঁ, তাহলে এই কুসংস্কারের বিরুদ্ধে তো তখন কেউ বলতো না। এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি তোমার হেনরি লুই ডিভিয়ান, ডিরোজিওর শিষ্য। এই ডিরোজিও খুব অল্প বয়সে, মাত্র 17 বছর বয়সে তিনি শিক্ষক হিসাবে তো ওনার যে শিষ্যরা ছিল ওরা হচ্ছে তোমার হেনরি হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও শিষ্যরাই হচ্ছে ইয়ং বেঙ্গল নামে পরিচিত। ওনাদের আস্তিকতা হোক বা নাস্তিকতা হোক, কোনো জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা, জিজ্ঞাসা ও বিচার, এই মন্ত্রে যারা উজ্জীবিত ছিল ওরাই হচ্ছে ইয়ং বেঙ্গল। এবং ওনারা মোটামুটি তোমার এখানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিল, হ্যাঁ, ইংরেজি। তারপরে হচ্ছে তোমার এখানে ওনার ভাব শিষ্য ছিল হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এবং আরো অনেকে ছিল। এই ইয়ং বেঙ্গল সদস্যদের মধ্যে ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী। এগুলোর দরকার নাই। মেইনলি হচ্ছে হিন্দু সমাজে বিদ্যমান যে সামাজিক এবং ধর্মীয় কাঠামো, সেটাই হচ্ছে এদেরকে বিদ্রোহী করে তুলেছিল। এই সম্পর্কে আমাদের আর তেমন কোনো তথ্য দরকার নাই, ঠিক আছে? ইয়ং বেঙ্গলের মুখপত্র বা পত্রিকা একটু দেখো, এনকোয়ারার, এটা সম্পাদক হচ্ছে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। জ্ঞানান্বেষণ, আর একটা হচ্ছে বেঙ্গল স্পেক্টেটর। পত্র পত্রিকা থেকে যেহেতু একটা প্রশ্ন আসে, সো এই তথ্যটা বেশি ইম্পর্টেন্ট। ইয়ং বেঙ্গলের মুখপত্র বা পত্রিকা কোনটি? এই ধরনের প্রশ্ন থাকতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রতিবার প্রশ্ন থাকে, এভাবে না ওভাবে, কোনো না কোনো ভাবে প্রতিবার প্রশ্ন থাকে। খুব গুরুত্বপূর্ণ লেখক, ওনার সম্পর্কে অবশ্যই পড়তে হবে। জন্ম বীরসিংহগ্রাম, পশ্চিমবঙ্গের মেদিনীপুর। আসছিল প্রশ্ন, হ্যাঁ, জন্মস্থান নিয়ে। জন্মস্থান নিয়ে হুটহাট প্রশ্ন আসে, হঠাৎ হঠাৎ প্রশ্ন আসে, যেমন শামসুর রহমানের জন্মস্থান আসছিল, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার আখতারুজ্জামান ইলিয়াসের মেবি জন্মস্থান সম্পর্কে আসছিল, হঠাৎ হঠাৎ প্রশ্ন আসে। এটা অলরেডি একবার চলে আসছে, তারপরও জেনে নেবা। পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর হচ্ছে ওনার উপাধি, এটা সংস্কৃত কলেজ ওনাকে উপাধি দিয়েছিল। পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাহলে ওনার টাইটেল হচ্ছে বন্দ্যোপাধ্যায়। আর যে নামে স্বাক্ষর করতেন, উনি স্বাক্ষর করতেন হচ্ছে শর্মা, ঈশ্বরচন্দ্র শর্মা নামে। আর আমরা যে বিদ্যাসাগর দেখি, এটা হচ্ছে ওনার উপাধি। আর ছদ্মনাম কি? ছদ্মনাম অনেকগুলো, বিভিন্ন ছদ্মনাম আছে তোমার। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, কবিকুল তিলকস্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। এগুলো দরকার নাই, জাস্ট আমি যেটা কমন, হ্যাঁ, যেটা এটা মনে রাখো। আর সবগুলো এটার আশেপাশে। এটা কেন দিলাম? কারণ ওনার যে বেনামি রচনাগুলো, বিশেষ করে তোমার বিধবা বিবাহ নিয়ে যিনি যেগুলো লিখেছে, এগুলো সবগুলোই হচ্ছে ছদ্মনামে লেখা ছিল। এগুলো সবগুলি মৌলিক রচনা উনি লিখেছেন, কিন্তু বিভিন্ন ছদ্মনামে লিখেছিলেন। যেহেতু তোমার সমাজে বিধবা বিবাহ তখন প্রচলিত ছিল না, এগুলো নিয়ে উনি অনেক বেশি আক্রমণের শিকার হয়েছিলেন। বিদ্যাসাগর উপাধি লাভ করেন হচ্ছে, এটা একটু মনে রাখবা, সংস্কৃত কলেজ থেকে 1839 সালে। তার মানে কত বছর বয়সে? মাত্র 1820 সালে যেহেতু জন্ম, এবং 1839 সালে তোমার যেহেতু উপাধি পেয়েছে, মাত্র কত বছর বয়সে? 19 বছর বয়সে। তাকে করুণা সাগর বিশেষণ প্রদান করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সেই জীবনে মাইকেল মধুসূদন দত্ত যখন খুবই অর্থ কষ্টে ছিলেন, উনি তাকে অনেক বেশি সাহায্য করেছিলেন সেই সময়ে। বাংলা গদ্যরীতি প্রচলনে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদ্যাসাগরকে বলা হয়ে থাকে বাংলা গদ্যের জনক। এই গদ্যের জনক, এই প্রশ্নটা বিভিন্ন ঘুরে ফিরে আসতে পারে, 45ও ছিল, ঠিক আছে? গদ্য নিয়ে যেভাবেই ঘুরে ফিরে প্রশ্ন আসুক না কেন, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান, বেথুন কলেজ প্রতিষ্ঠা কলকাতায়, তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়
এটা খুব ইম্পর্টেন্ট। 1856 সালে এটা জিকের জন্য ইম্পর্টেন্ট, দুটোই। মাত্র 21 বছর বয়সে 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং বাংলা সাহিত্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বইতে? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। বাংলা ভাষায় জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন শুরু হয় 1847 সালে। অনেকে জিজ্ঞেস করে সাল কি ইম্পর্টেন্ট? সাল ইম্পর্টেন্ট না। সাল ইম্পর্টেন্ট না। সাল তো প্রত্যেকটা রচনার সাথে তোমার সাল আছে, তাহলে কি তুমি প্রত্যেকটা রচনার সাল পড়তে পারবে না? তবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক আছে, যেমন ধরো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম নাটক, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম গল্প, বাংলা সাহিত্যের এই যে বিরাম চিহ্নের প্রচলন, এটা কত গুরুত্বপূর্ণ। একটা চিঠি আছে, খুবই মজার একটা চিঠি, মানে দাড়ি কমা ছাড়া, আমি এখন আর বলবো না, অনেক লম্বা, আমার একদম মুখস্থ, ছোটবেলায় এটা বলতাম। হ্যাঁ, তো এই যে তোমার বিরাম চিহ্নের যে প্রচলন, এটা কিন্তু ওনার মাধ্যমে শুরু হয় 1847 সালে। তাহলে এই সালটা অবশ্যই কি, অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এই সালটা এখনো আসে নাই, দেখা যাবে হয়তো আসতেও পারে। হ্যাঁ, বিদ্যাসাগরের গ্রন্থগুলোকে আমরা এরকম 4 ভাগে ভাগ করতে পারি, এটা আসলে এমনি। আবার অনেকে এগুলো নিয়ে মারপিট লাগে যে 2 ভাগ 3 ভাগ, এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। মৌলিক রচনা, অনুবাদ গ্রন্থ, বেনামি রচনা, বেনামি রচনাগুলো মৌলিক, যেগুলো তোমার বিধবা বিবাহ নিয়ে লিখেছে, শিশুতোষ ও স্কুল পাঠ্যগ্রন্থ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মৌলিক রচনা, এটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, বাংলা সাহিত্যের প্রথম তোমার একটা মৌলিক গ্রন্থ। এই প্রভাবতী হচ্ছে ওনার বন্ধুর মেয়ে। ওই সময়ে যখন তিনি বিধবা বিবাহ নিয়ে লেখালেখি করছিলেন, এই যে এত বেশি আক্রমণের শিকার হচ্ছিলেন, ওই সময় তিনি মানে খুব মনোকষ্টে, খুব মানে মনোকষ্টের মধ্যে ছিলেন, হতাশার মধ্যে ছিলেন। ওই সময়ে এই বাচ্চাটা ওনার সঙ্গী ছিল, এই বাচ্চাটার সাথে সময় কাটাতে উনি অনেক বেশি পছন্দ করতেন। কিন্তু খুবই দুঃখের জনক বিষয় হচ্ছে এই বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, এবং তখন ডাক্তারদের নির্দেশ ছিল যে ওকে পানি দেওয়া যাবে না। কিন্তু বাচ্চাটা খুব পানি খেতে চাইতো, এবং অনেক জায়গায় লিখে আছে, আমি সঠিকটা জানি না, যে ওনার কোলে হচ্ছে বাচ্চাটা মারা যায়। তো এটা নিয়ে তিনি অনেক বেশি দুঃখ পেয়েছিলেন, এবং পরবর্তীতে এই বিষয়টা নিয়ে তিনি এই গ্রন্থটা রচনা করেছিলেন, প্রভাবতী সম্ভাষণ। কোন চিঠিটা? ও আচ্ছা, এই চিঠিটা, আচ্ছা এখন পড়বো না। দেখো, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এতদ বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত উচিত কিনা, এগুলো সবগুলো হচ্ছে তোমার মনে রাখবা সবসময়। এটা বিধবা বিবাহ, বহু বিবাহ, এগুলো দেখলেই তো তুমি বুঝে যাবা, রাইট? উনি প্রথম বিধবা বিবাহ দেন হচ্ছে ওনার বন্ধুর ছেলে, এরপরে হচ্ছে ওনার ছেলেও তোমার বিধবা বিবাহ করে। হ্যাঁ, আর এই এই গ্রন্থগুলোর দরকার নাই, এগুলো তুমি নিজেই দেখলে বুঝে যাবে, এগুলো সবগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তাহলে শুধু দরকার একটা, প্রভাবতী সম্ভাষণ, ঠিক আছে? এরপর আসো মৌলিক রচনা। এগুলো হচ্ছে অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো, এগুলো হচ্ছে তিনি লিখতেন। হ্যাঁ, তখন ওনার মানে প্রতিপক্ষরাও হচ্ছে লিখতো, তখন উনি আবার লিখতেন। এই তখন অতি অল্প হইলো, মানে বিধবা বিবাহ নিয়ে, বহু বহু বিবাহ রহিত হওয়া নিয়ে, হ্যাঁ, তখন তিনি আবার লিখতেন যে আবার অতি অল্প হইলো, অতি অল্প হইলো। ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোর, হিন্দু ধর্ম রক্ষিণী সবাই, এগুলো দেখলেই বুঝবা এগুলো হচ্ছে কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এখন আসো এটা রত্ন পরীক্ষা। এই রত্ন পরীক্ষাটা এইবার প্রশ্ন আসছে, 46-এ আসছে রত্ন পরীক্ষা। বর্ণ পরিচয়, এইটা অবশ্যই মনে রাখবা। তখন তোমার শিশুদের পাঠ্য এরকম গুরুত্বপূর্ণ খুব তেমন কোনো পাঠ্য বই ছিল না খুব ভালো। হ্যাঁ, তো বলা যায় এই বইটা যখন তোমার প্রকাশিত হয়েছে, তখন শিশুর একটা খুব ভালো আদর্শ একটা বই পাওয়া গিয়েছিল শিশুদের জন্য। বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি, তারপর হচ্ছে শব্দ মঞ্জুরি। অনুবাদ গ্রন্থ, এগুলো খুব ইম্পর্টেন্ট। অনুবাদ গ্রন্থ থেকে সামনে আসতে পারে, কারণ রিসেন্টলি তোমার আসে নাই। অনুবাদ গ্রন্থগুলো দেখো, বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি হচ্ছে হিন্দি। আমার এমন ঠান্ডা লাগছে, গলায়ও ব্যথা করতেছে, আজকে বারবার কথা থেমে যাচ্ছে। বেতাল পঞ্চবিংশতি দুই ভাবে আসতে পারে, যে নিচের কোনটি তোমার অনুবাদ গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, এভাবে আসতে পারে, অথবা কোত্থেকে অনুদিত হয়েছে বা কোন গ্রন্থ অবলম্বনে রচিত হয়েছে সেটাও আসতে পারে। তাহলে দেখো তো, এটা একদম সোজা। এই যে বেতাল, বৈতাল, পঞ্চবিংশতি, 25, তাহলে কি একদম সহজ। বাঙ্গালার ইতিহাস, তাহলে কি হিস্ট্রি অফ বেঙ্গল, একদম সহজ। এটা কার? জন ক্লার্ক মার্শম্যানের। ভ্রান্তি বিলাস, ভ্রান্তি মানে কি? ভুল, তাহলে কি কমেডি অফ এরর্স, কার? শেক্সপিয়রের। আচ্ছা, অনেকে আবার শেক্সপিয়র বলতে পারে না, কি বলে সেটা বলছি না। শকুন্তলা, শকুন্তলা হচ্ছে
কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম, হ্যাঁ, এটার হচ্ছে তোমার অনুবাদ। সীতার বনবাস, সীতার বনবাস কোত্থেকে নিবে? সীতা কোত্থেকে আসছে? সীতার বনবাস অবশ্যই কি রামায়ণ থেকে নিবে, তাই না? তাহলে ভবভূতি রচিত উত্তর রামচরিত আর হচ্ছে এই নাটক, আর হচ্ছে বাল্মীকি রচিত রামায়ণের উত্তরকাণ্ড থেকে নেওয়া হয়েছে সীতার বনবাস। জীবন চরিত, এটা হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফির বঙ্গানুবাদ। তাহলে এই অনুবাদ গ্রন্থগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে। কি কি? বেতাল পঞ্চবিংশতি, বাংলার ইতিহাস, ভ্রান্তিবিলাস, শকুন্তলা, সীতার বনবাস আর হচ্ছে জীবন চরিত, এগুলো। ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা আর হচ্ছে ব্যাকরণ কৌমুদি, এটা মনে রাখবে, এটা এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? বিদ্যাসাগর চরিত আত্মচরিত, ওনার জীবনী হচ্ছে উনি যখন লিখেছে তখন লিখেছেন আত্মচরিত নামে। আর ওনার মৃত্যুর পর ওনার ছেলে যখন প্রকাশ করেছে তখন লিখেছে বিদ্যাসাগর চরিত নামে, ঠিক আছে? এইটাই, আর কিছু না। বিদ্যাসাগর চরিত নামে হচ্ছে ওনার ছেলে প্রকাশ করে, ওনার ছেলের নাম হচ্ছে নারায়ণ চন্দ্র বিদ্যারত্ন, এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী, প্রকাশ হচ্ছে 1891 সাল। বেতাল পঞ্চবিংশতি, এই গ্রন্থটা সম্পর্কে আমরা একটু আলাদা করে পড়ি, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? এটা হচ্ছে 1847 সালে প্রকাশিত বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ, এবং এটা হচ্ছে হিন্দি বৈতাল 25 অনুবাদ, একটু আগে আমরা দেখেছি। ঈশ্বরচন্দ্রের এই গ্রন্থের 10ম সংস্করণে সর্বপ্রথম জ্যোতি চিহ্নের সফল প্রয়োগ হয়। তাহলে সর্বপ্রথম জ্যোতি চিহ্নের সফল প্রয়োগ কোথায় হচ্ছে? সফল প্রয়োগ হচ্ছে তোমার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা ঘটে। কেন? ওই যে দাড়ি কমার কারণে। মৌলিক গ্রন্থ, ওই যে বললাম প্রভাবতী সম্ভাষণ, এটা নিয়ে আর না বলি, আমি মুখে যেগুলো বলেছি সেটাই হচ্ছে এখানে আছে, জাস্ট এতটুকু মনে রাখো। বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গ্রন্থের পাশাপাশি এটা হচ্ছে প্রথম শোকগাথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 26 জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটা ইম্পর্টেন্ট কেন বলতো? কোনো না কোনো ভাবে প্রশ্নগুলো যদি তুমি দেখো, রিটেনের প্রশ্ন বা প্রিলির প্রশ্ন, কোনো না কোনো ভাবে একটা মানে যোগসূত্র থাকে। হ্যাঁ, দেখা গেল এর আগে একজনের তোমার জন্মস্থান সম্পর্কে আসছে, কাছাকাছি আরেকজনের জন্মস্থান থেকে হচ্ছে পরের বার আসে। তো এখন হচ্ছে বঙ্কিমচন্দ্রের তোমার জন্মস্থান থেকে এখনো প্রশ্ন আসে নাই। যদি আসে, এটা জাস্ট একটু মনে রাখো যে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার, এগুলো আবার অনেকের মুখস্থ, তাই না? ওই যে এবার হচ্ছে একটা জিনিস অনেক ভাইরাল হয়েছিল, যে এই গরমে সবকিছু ভুলে গেছি। ভুলি নাই শুধু কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তারপর চাণক্য মাণক্যগণ বাণিজ্য লবণমন, এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা ভুলি না। তো এগুলোও হচ্ছে অনেকের মনে থাকে, তাই না? বিশেষ করে 9-10-এ যখন লেখক পরিচিতি পড়া হয়, এই যে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রাম, এটা অনেকের মনে থাকে। আদি নিবাস হচ্ছে হুগলি জেলার দেশমুখ গ্রাম। বাংলা সার্থক উপন্যাস সাহিত্যের স্থপতি এবং পিতা হচ্ছে যাদব চন্দ্র চট্টোপাধ্যায়। গদ্যে লেখা সুরভি। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের 10 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 2 জন পাশ করে, সেই হিসেবে বলা যায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট। ওনার ছদ্মনাম হচ্ছে কি? কমলাকান্ত। আর উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট, বাংলার স্কট, এগুলো হচ্ছে ওনার উপাধি। আর স্কট কেন বলা হয়? ওয়াল্টার স্কট হচ্ছে স্কটল্যান্ডের একজন বিখ্যাত উপন্যাস রচয়িতা এবং কবি। আর ওনার হচ্ছে অনেক বেশি জনপ্রিয়তা ছিল। তো ওনার ইংরেজি উপন্যাসের আদলকে আদর্শ ধরেই হচ্ছে বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাস রচনা করেন, এজন্য বলা হয় বাংলার স্কট। ওই ওয়াল্টার স্কটের তোমার রচনার প্রভাব হচ্ছে ওনার রচনার মধ্যে আছে, এজন্য বলা হয় বাংলার স্কট। এই জিনিসগুলো আসলে বলাও লাগে না, লিখে দেওয়া লাগে না, এগুলো হচ্ছে অনেকে প্রশ্ন করে। তো একটু সার্চ দিলেই হয়, এরকম ছোটখাটো কিছু অর্থ বা কোনটা কি এটা জানার জন্য গুগলে সার্চ দিলেই হয়ে যাবে। দেখো বঙ্কিমচন্দ্র, এখন এই তথ্যগুলো দিতে গিয়ে মানে অনেক বেশি তথ্যে জর্জরিত হয়ে যায়। 1852 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, যেটা বলেছিলাম যে বাংলা ভাষার প্রথম দৈনিক, এই সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যিক হিসেবে যাত্রা শুরু, এবং তিনি আধুনিক বাংলা উপন্যাসের জনক। তাহলে বলতো গদ্যের জনককে? মৌলিক বুঝো না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভেরি গুড। হ্যাঁ, তাহলে গদ্য নিয়ে যদি আসে, কি বলেছিলাম? ঈশ্বরচন্দ্র। আর যদি উপন্যাস নিয়ে ইনাই বিনাই বিভিন্ন ভাবে পেঁচাই পুচাই আসে, সেটা হচ্ছে কে? সেক্ষেত্রে আধুনিক বাংলা উপন্যাসের জনক হচ্ছে
বঙ্কিমচন্দ্র। ঠিক আছে, তো বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্য হচ্ছে ললিতা তথা মানস। ললিতা তথা মানস। আর প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ। কিসে লিখা? ইংলিশে লিখা। সবাই প্রথমে ইংলিশে সাহিত্য চর্চা শুরু করছে, কিন্তু পরে ভাত পাই নাই, ভাত পাইতে গিয়ে বাংলায়। যেমন প্রথম সার্থক উপন্যাস কি নাম? দুর্গেশ নন্দিনী। প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। তো এটা সালটা মনে রাখতে হবে কিনা? অবশ্যই মনে রাখতে হবে। কেন? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, তাহলে তুমি যদি সাল মনে না রাখা হবে 1865 সালে। এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, তাও কার? বঙ্কিমচন্দ্রের। বঙ্কিমচন্দ্রের মোট উপন্যাস হচ্ছে, বাংলা উপন্যাস হচ্ছে 14টা বাংলা, রাজমোহন সোয়াইফ সহ হচ্ছে 15টা। তাহলে যদি প্রশ্ন আসে বঙ্কিমের প্রথম উপন্যাস কোনটি, কি হবে? রাজমোহন সোয়াইফ। যদি প্রশ্ন আসে বঙ্কিমের প্রথম বাংলা উপন্যাস কোনটি, কি হবে? প্রথম বাংলা উপন্যাস, তখন কি হবে? অবশ্যই দুর্গেশ নন্দিনী হবে, রাইট? অবশ্যই দুর্গেশ নন্দিনী হবে। মেঘনাদ বধ কাব্য ফার্স্ট কাব্যগ্রন্থ কে বললো? আচ্ছা, এইটা কি? রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। কেন? বঙ্কিমের তোমার উপন্যাস থেকে প্রশ্ন থাকতে পারে, উপন্যাসগুলো খুবই বিখ্যাত, বিভিন্ন সময় প্রশ্ন থাকে। তাহলে উপন্যাসগুলোর নাম কিভাবে মনে রাখবা? প্রত্যেকটা উপন্যাসের নাম মনে রাখতে হবে। এই মনে রাখার উপায় হচ্ছে রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। কিভাবে? এই যে মিলাবা। রাতে কি? রাজসিংহ। হ্যাঁ, শীতে কি? শীতে হচ্ছে সীতারাম। আমি আর পড়লাম না, এগুলো সবগুলো একটু নামগুলো দেখে নিবা, নামগুলো মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, এখন আসো বিষবৃক্ষ। বিষবৃক্ষের এটা হচ্ছে তোমার চতুর্থ উপন্যাস ওনার। এটা হচ্ছে একটা সামাজিক উপন্যাস এবং এটা বঙ্গদর্শনে প্রকাশিত হয়। বিষবৃক্ষ উপন্যাসের পটভূমিটা একটু মনে রাখো, সেটা হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ হওয়ার সমসাময়িক কালে এটা হচ্ছে রচিত হয়েছিল। চরিত্র হচ্ছে সূর্যমুখী, নগেন্দ্র, কুন্দনন্দিনী। ওনার উপন্যাস থেকে অথবা রবীন্দ্রনাথের রচনাগুলো থেকে সাধারণত চরিত্র আসে। রবীন্দ্রনাথের হয় নাটক, হয় উপন্যাস, অথবা হয় ছোট গল্প, এগুলো থেকে মাস্ট চরিত্র থেকে প্রশ্ন আসে, অথবা এই বঙ্কিমচন্দ্রের উপন্যাস থেকে তোমার প্রশ্ন আসতে পারে চরিত্র থেকে। এখানে কাহিনীগুলো দেয়া থাকবে, কাহিনী আমি পড়বো না, তোমরা নিজেরা একটু পড়ে নিবা। ওনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল, এগুলো অনেকের পড়া আছে। এটার চরিত্র হচ্ছে রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। এই তিনটা নাম নিয়ে অনেকবার প্রশ্ন আসছে আগে, 35-এর আগে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। এটাও একটা সামাজিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। তুমি নাম দেখলেই বুঝবা যে এটা আসলে কি, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। এটা হচ্ছে মোগল সম্রাট আওরঙ্গজেব এবং রাজপুত রাজা রানা রাজসিংহের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটাই হচ্ছে উপন্যাসের মূল বিষয়। তাহলে সবসময় দেখবা ওনার চরিত্র, মানে উপন্যাসের যে নাম সেই নামেই কি থাকবে? চরিত্র থাকবে। তো রাজসিংহ, আর হচ্ছে চঞ্চল কুমারী, আর হচ্ছে জেবুন্নেসা। ত্রয়ী উপন্যাস, মানে এই উপন্যাসগুলোর মধ্যে একটা যোগসূত্র থাকবে। তুমি একটা পড়ার পর সিরিয়ালি কি করবে? আরো 2টা পড়বা। আবার যদি তুমি সিরিয়াল ব্রেক করো তাও সমস্যা নাই। যেমন তোমরা যদি সুনীলের সেই সময়, তারপর হচ্ছে প্রথম আলো, আরেকটা হচ্ছে তোমার পূর্ব পশ্চিম, তোমরা যদি এই সিরিয়ালি বইগুলো পড়ে থাকো তাহলে দেখবে এগুলো ত্রয়ী উপন্যাস। তারাশঙ্করের আছে, অনেকেরই ত্রয়ী উপন্যাস আছে। তো দেখবা যে তুমি যদি সেই সময় না পড়ে প্রথম আলো পড়ো তাও পড়তে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি আবার ক্রমটা ধরে রাখো সেটা হলে কি ভালো। তাহলে এই ত্রয়ী উপন্যাসগুলো হচ্ছে কি কি? আনন্দমঠ, দেবী চৌধুরানী, আর হচ্ছে সীতারাম। তাহলে এই তিনটা মনে রাখবা, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। আনন্দমঠের প্রেক্ষাপটটা একটু মনে রাখবা, 76-এর মন্বন্তর আর হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, এই দুটো পটভূমিতে রচিত। এখানে কাহিনী আছে, আমি কাহিনীটা দিচ্ছি না, জাস্ট মনে রাখো এখানে বন্দে মাতরম যে সঙ্গীত সেটা হচ্ছে এই উপন্যাসে সংযোজিত আছে। সীতারাম, এটা হচ্ছে ওনার সর্বশেষ উপন্যাস। এটা হচ্ছে রাজা সীতারামের রাজ্য ছিল মাগুরার মোহাম্মদপুরে, এই রাজ্য ঘিরেই গড়ে উঠেছে হচ্ছে উপন্যাসের প্লট। দেবী চৌধুরানী হচ্ছে রংপুরের পীরগাছার জমিদার ছিলেন। পরবর্তীতে তোমার বঙ্কিমচন্দ্র যখন ওখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন তখন তিনি এই সম্পর্কে জানেন, এবং তিনি হচ্ছেন রংপুর অঞ্চলে কৃষক বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলনের নেত্রী ছিলেন এই দেবী চৌধুরানী। এই বিষয়টা নিয়ে জানার পর পরবর্তীতে এটা তিনি প্রকাশ করেন। এটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় 1289
সালে, কত সাল দরকার নেই, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস, এটা হচ্ছে রজনী, চৈত্র হচ্ছে অমরনাথ, আর লবঙ্গলতা। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ, কমলাকান্তের দপ্তর, লোকরহস্য। এইবার এত উপন্যাসের চরিত্র পড়াইছি, মজার বিষয় হচ্ছে চরিত্র আসছে এখান থেকে। কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র, আর কমলাকান্তের জবানবন্দি, এগুলো অনেকের পড়া আছে, হয়তো ইন্টারে পাঠ্য ছিল মেবি। এটা খুব ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন। এখানে চরিত্রগুলো একসাথে আছে, একটু চোখ বুলাবা, জাস্ট আর কিচ্ছু না, একটু চোখ বুলাবা। দুর্গেশ নন্দিনী, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। চরিত্র হচ্ছে জগৎ সিংহ, আয়েশা, তিলোত্তমা, আর হচ্ছে বিমলা। কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা হচ্ছে প্রথম রোমান্টিক উপন্যাস, তাহলে কপালকুণ্ডলা নিজেই হচ্ছে একটা চরিত্র, আর হচ্ছে নবকুমার, এ দুটো মাস্ট মনে রাখবা। মৃণালিনী, তাহলে মৃণালিনীর একটা চরিত্র হচ্ছে মৃণালিনী। হেমচন্দ্র। বিষবৃক্ষ, বিষবৃক্ষ হচ্ছে নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী। যুগলাঙ্গরীয়, হিরণময়ী, অমলা। চন্দ্রশেখরের একটা চরিত্র হচ্ছে চন্দ্রশেখর। রাধারানী, রাধারানী। রজনী, রজনী। কৃষ্ণকান্তের উল, এটা মাস্ট মনে রাখবা। রাজসিংহ, জেবুন্নেসা, আর রাজসিংহ নিজে। আনন্দমঠ, কল্যাণী, মহেন্দ্র সিং। দেবী চৌধুরানী, প্রফুল্ল, ব্রজেশ্বর। সীতারাম, সীতারাম। ঠিক আছে, এগুলো দেখে নিবা। বঙ্কিমচন্দ্রের উক্তি, পথিক তুমি পথ হারাই আছো, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। এটা বলেছে হচ্ছে নবকুমারকে কপালকুণ্ডলা বলেছে, কপালকুণ্ডলা উপন্যাসে। যাদের পড়া আছে তারা জানার কথা। তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন, এটা হচ্ছে কপালকুণ্ডলা। প্রদীপ নিভিয়া গেল, এটা কপালকুণ্ডলা এবং বিষবৃক্ষ দুটোতেই আছে এই উক্তিটা। এখন আসো আজকের পড়া। আমি এখনো ক্লাস শেষ করি নাই, আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পড়াই দিব, আলোচনা করব। আজকের পড়াটা খেয়াল করো। গদ্যের যাত্রা, গদ্যের যাত্রা। গদ্যের যাত্রার শুরুতে কিছু সংগঠন নিয়ে অল্প আলোচনা করেছিলাম, খুব অল্প, কারণ এগুলো থেকে তোমার প্রশ্ন কম আসে। গদ্যের যাত্রা থেকে তোমার ফোর্ট উইলিয়াম কলেজের বিভিন্ন তোমার পণ্ডিত এবং তাদের যে রচনা সেগুলো, আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর হচ্ছে তোমার বঙ্কিম, এগুলোর পাশাপাশি যেটা পড়াবো সেটা হচ্ছে নবম শ্রেণীর যে বাংলা বইটা আছে। প্রথমে আসো, নবম দশম শ্রেণীর কারিকুলাম চেঞ্জ হয়েছে। কারিকুলাম চেঞ্জের পরে বর্তমানে যে বইটা আমার বেশ ভালো লেগেছে, আমার একটা জিনিস ভালো লাগে নাই, সেটা পরে উল্লেখ করছি। বইটা এই কারণেই ভালো লাগছে, এখন হচ্ছে তোমার সাহিত্যের, সাহিত্যের, সবাই মনোযোগ দাও, সাহিত্যের আর গ্রামারের আলাদা কোনো বই নাই। সাহিত্য আর গ্রামারের আমরা যেরকম সবসময় পড়ে আসছি, এরকম আলাদা কোনো বই নাই। তাহলে বইগুলো কেমন? বইগুলো হচ্ছে, ধরো আমরা গ্রামারে কি পড়েছিলাম, যে সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, হ্যাঁ তোমার আমরা ধ্বনীয় বর্ণ যখন পড়েছিলাম, তারপর ধরো সন্ধি পড়েছি, তারপর ধ্বনীয় বর্ণের আরো অনেক কিছুই পড়েছিলাম, হ্যাঁ কোনটা অর্ধস্বরধ্বনি, কোনটা হচ্ছে তোমার রসস্বর, এরকম অনেক কিছু পড়েছি। এখন এগুলো যখন শুধু গ্রামারে পড়ি তখন কিন্তু আমাদের মনে থাকে না। কিন্তু এখন যে বইটা, এখন যেটা করেছে, ধরো একটা কবিতা দিল, এই কবিতা থেকে সে কি কি শিখলো, বা এভাবে আরেকটা তাকে রচনা করতে বলা হলো, অথবা এখানে সে কিভাবে উচ্চারণ করবে, এখান থেকে তোমার গ্রামারটা এখানে কিভাবে আছে বা কিভাবে শিখবে, সেই জিনিসটাই হচ্ছে সে এখন পড়বে। মানে আগের মতো গদ বাঁধা যে পড়া সেটা নাই। এটা হচ্ছে একেবারে তোমার যে পড়াগুলো থাকবে, যে রচনাগুলো থাকবে ওদের, ওগুলো থেকেই সে গ্রামার পড়বে। তাহলে তার কাছে এটা আরো সহজ হবে, সহজবোধ্য হবে, তাই না? তো আমরা শুরু করি। এখানে হচ্ছে, ও এই বইতে হচ্ছে আবার কোনো সূচি নাই, বুঝছো, কোনো সূচিপত্র নাই। সূচি আছে সেখানে হচ্ছে, মানে কোনটা কোন রচনা ওভাবে নাই, অন্যভাবে আছে, এজন্য এখানে আমি সূচিটা দেই নাই। প্রথমে আসো, প্রথম যে রচনাটা সেটা হচ্ছে আগুনের পরশমণি। আগুনের পরশমণি সবার পরিচিত একটা তোমার উপন্যাস বলো কিংবা সিনেমা বলো, সবার মোটামুটি দেখাও আছে। এই আগুনের পরশমণি, এটা হচ্ছে হুমায়ুন আহমেদ লিখেছে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় নিয়ে লেখা। তাহলে আমরা কি পড়েছিলাম, মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলন থেকে তোমার কি থাকবে, একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে এটা সেই জন্য ইম্পর্টেন্ট। এক, আবার আধুনিক যুগের অনেক সাহিত্যিক নিয়ে প্রশ্ন আসে, ওই 11 জন বাদে, সেখান থেকেও তোমার যে কোনো রচনা তুলে দিতে পারে। এখন আসো, এখানে চরিত্র হচ্ছে রাত্রি, আলম, সাদেক, আশফাক, মতিন সাহেব। ঘটনাটাকে নিয়ে, ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধের যে সময়টা সেটা নিয়ে।
যোগাযোগের একটা বিশেষ ধরনের মাধ্যম হলো সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে, এটা একটা লিখিত যোগাযোগ। তাহলে প্রশ্ন থাকতে পারে যে লেখকের সাহিত্যে তোমার পাঠকের কোন মাধ্যমে যোগাযোগ ঘটে? সাহিত্যের মাধ্যমে, সরি, সাহিত্যের মাধ্যমে। এখন আসতে পারে এটা কোন ধরনের যোগাযোগ? এটা খুব নর্মাল, এটা একটা লিখিত যোগাযোগ, এটা সবাই জানে, কিন্তু পরীক্ষার হলে এটা অনেকে নাও পারতে পারে। যেমন একটা প্রশ্ন ছিল, আমার ভালোই ঠান্ডা লাগছে, যেমন গতবার একটা প্রশ্ন ছিল ধ্বনি নিয়ে, যে তোমার ধ্বনি কি দেখা যায়, ধ্বনি কি দৃশ্যমান? এখন এটা অনেকে পারে নাই। আচ্ছা ধ্বনি, আমি যে কথা বলছি তোমরা কি দেখছো? দেখছো না, তোমরা শুনছো, তাহলে ধ্বনি তো দেখা যায় না, দৃশ্যমান নয়, কিন্তু এটা অনেকে ওই মুহূর্তে পারে নাই। তো লেখকের সঙ্গে পাঠকের যে যোগাযোগ ঘটে, এটা একটা লিখিত যোগাযোগ। নিচে হুমায়ুন আহমেদের লেখা একটি সাহিত্য নমুনা দেওয়া হলো। লেখাটি তার আগুনের পরশমণি উপন্যাসের অংশবিশেষ। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে, একটু খেয়াল করো, নন্দিত নরকে, তাহলে এটা আমরা জানবো। শঙ্খনীল কারাগার, এগুলো কমন। জ্যোৎস্না ও জননীর গল্প, তাহলে এই তিনটা বইয়ের নাম অবশ্যই আমাদের জানতে হবে। নেক্সট, 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা, এই 2 বিঘা জমি। হ্যাঁ, অনেকের এটা মুখস্থ আছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে, 1861 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যের মধ্যে আছে সোনার তরী। একজন বলছে যে তোমার 1760 ভারতচন্দ্রের মৃত্যু, আর হচ্ছে এদিকে 1861, 100 বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো আসলে জন্মেই লেখা শুরু করেন নাই, তার আগে কে লেখা শুরু করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যের মধ্যে আছে সোনার তরী। অবশ্যই এই কাব্যগ্রন্থের নাম জানতে হবে, চিত্রা, বলাকা, পুনশ্চ। তিনি প্রথম বাংলা ছোট গল্প রচনা করেন। তাহলে দেখো একটা গুরুত্বপূর্ণ তথ্য, তাহলে প্রথম বাংলা ছোট গল্প কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অথবা ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের মধ্যে আছে গোরা, ঘরে বাহিরে, যোগাযোগ, শেষের কবিতা। এখানে 4টা উপন্যাসের নাম দেয়া আছে, এই 4টে উপন্যাসের নাম মনে রাখবে। তার লেখা উল্লেখযোগ্য নাটক অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, রাজা। তাহলে এখানে 4টা নাটকের নামও দেয়া আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা দেওয়া হলো, কবিতাটি কবির কাহিনী কাব্য থেকে নেয়া। এই তথ্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই স্লাইডে আসতে পারে 2 বিঘা জমি কোন কাব্য থেকে নেয়া? এটা হচ্ছে কাহিনী কাব্য থেকে নেয়া, এটা মনে রাখতে হবে। শেষ, একটা গল্প, নাম হচ্ছে ফেরা। যুদ্ধ থেকে ফিরে আসার পর তোমার যে ঘটনাগুলো বা যে কাহিনী, সেটা নিয়েই হচ্ছে এই গল্পটা। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প হচ্ছে ফেরা। তাহলে আমরা বলেছিলাম মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক রচনা ইম্পর্টেন্ট, এবং যেটা বলেছিলাম এই যে নবম শ্রেণীর যে বইটা, এটাতে ম্যাক্সিমাম হচ্ছে তোমার এই সম্পর্কিত, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এই সম্পর্কিত রচনা বেশি। তাহলে কমন ফেলতে হলে ওই 1 নাম্বার, এগুলো যদি তোমরা পড়ে থাকো, একটু স্লাইডটা চোখ বুলাও বা আমার ক্লাসটা করো, অনেক কিছুই মনে থাকবে। এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আলেফ। সে হচ্ছে যখন যুদ্ধ থেকে আসে, খুব স্বাভাবিক, সে যুদ্ধে গুলিবিদ্ধ হয়েছিল। তো সেই গুলিটা বের করার পরে ওই যে মাংসগুলো, সেগুলো হচ্ছে মানে সঠিকভাবে সেলাই দেওয়া হয়নি, ছেঁড়া খোড়া মাংসগুলো হচ্ছে একদম একসাথে জড়ো করে সেলাই দেওয়া হয়েছিল। তো এই সময় নিয়েই হচ্ছে সে আসার পর, মানে সে ভাবে যে সে আসলে কেন যুদ্ধে গিয়েছিল। হ্যাঁ, একদিকে স্বপ্ন, অন্যদিকে হচ্ছে দগদগে ঘা, লাশের গন্ধ। এই ফেরা গল্পে লেখক মুক্তিযুদ্ধ পরবর্তী কঠিন সময়ের দিনগুলো অনবদ্যভাবে তুলে ধরেছেন ফেরা গল্পে। তাহলে প্রশ্নটা থাকতে পারে, ফেরা গল্প কার? হাসান আজিজুল হকের। কি সম্পর্কিত? মুক্তিযুদ্ধ সম্পর্কিত। হাসান আজিজুল হক বাংলাদেশের একজন বিখ্যাত কথা সাহিত্যিক। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে আত্মজাও একটি করবী গাছ। এটা হচ্ছে আবার দেশভাগ নিয়ে। এই আত্মজাও একটি করবী গাছ, আমরা হাসান আজিজুল হক নিয়ে যখন পড়বো তখন দেখবা। জীবন ঘষে আগুন, আগুন পাখি, এটা উপন্যাস, এগুলো হচ্ছে ওনার রচনা, গুরুত্বপূর্ণ। এই গল্পটি হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন বই থেকে নেওয়া হয়েছে। তাহলে ফেরা গল্পটা কোত্থেকে নেওয়া হয়েছে? নামহীন গোত্রহীন। তাহলে বলো তো এটা কি নিয়ে? মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প গ্রন্থ। নেক্সট, প্রত্যুপকার।
লিখেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে দেখো তিনি ইম্পর্টেন্ট কিনা। ইম্পর্টেন্ট কেন? 11 জনের ভেতরে আছেন। প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আখ্যান মঞ্জরি রচিত 1868 সালে। দরকার নাই। তাহলে এখানে কি কি আছে দেখো তো। বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনাই হচ্ছে এই গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। প্রত্যুপকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন লেখক ও সমাজ সংস্কারক। বর্ণ পরিচয় দেখো তো পরিচিত কিনা। অবশ্যই পরিচিত, আমরা একটু আগেই পড়লাম, রাইট? বেতাল পঞ্চবিংশতি পরিচিত। ভ্রান্তি বিলাস পরিচিত, কমেডি অফ এরর্স এর অনুবাদ। শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুবাদ। এই বইগুলো হচ্ছে উল্লেখযোগ্য। হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনের জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং এই ব্যাপারে আইন পাশ করাতে সক্ষম হয়েছিলেন। নিচে সাধুরীতিতে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্প দেওয়া হলো। গল্পটি লেখকের আখ্যান মঞ্জরি গ্রন্থ থেকে সংকলিত। তাহলে আমরা এটা মনে রাখলাম। তাহলে প্রত্যুপকার কোত্থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জরি থেকে নেওয়া হয়েছে। বিলাতে 750 দিন কার? মুহাম্মদ আব্দুল হাইয়ের। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকের পড়া থাকতে পারে। এই গ্রন্থটা 1958 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে মূলত একটা ভ্রমণ কাহিনীর বই এবং এতে ইংরেজ জাতির বিভিন্ন গুণ ও দোষ ফুটে উঠেছে। এই লেখকের থেকে এবার প্রশ্ন আসছে, মানে আমাদের এই স্লাইডগুলো খুব সংক্ষিপ্ত স্লাইড ছিল, এগুলো থেকেই দুটো প্রশ্ন আসছিল। এবার মোহাম্মদ আব্দুল হাই একজন ভাষাবিজ্ঞানী সাহিত্যিক। তার বিখ্যাত একটি বইয়ের নাম হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এটা থেকে এবার আসছে এই প্রশ্নটা। এবার আসছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এছাড়া তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সাহিত্য সংস্কৃতি। তাহলে এটা মনে রাখবা। তোষামোদ ও রাজনীতির ভাষা, খুবই ইম্পর্টেন্ট। ভাষা ও সাহিত্য। বিলেতে 750 দিন হচ্ছে তোমার এই গ্রন্থের অংশবিশেষ। এটা হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা। আত্মস্মৃতি লিখেছেন কে? আবু জাফর শামসুদ্দিন। ওনার সম্পর্কে আগে একটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, ওনার একটা বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে ভাওয়ালগড়ের উপাখ্যান। পদ্মা মেঘনা যমুনা রাজেন ঠাকুরের তীর্থযাত্রা। আর এইখানে আবু জাফর শামসুদ্দিনের লেখা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা দেওয়া হলো। রচনাটি আত্মস্মৃতি বইয়ের অংশ বিশেষ। তাহলে এই আত্মস্মৃতি এটা হচ্ছে ওনার জীবন কাহিনী নিয়ে লিখেছেন কে? আবু জাফর শামসুদ্দিন। ওনার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বাংলা ভাষা, সংকট ও সম্ভাবনা, এটা নিয়ে লিখেছেন হচ্ছে আব্দুল হক। এটা মনে রাখবা। এটা হচ্ছে তোমার বাংলাদেশের সংবিধানে হচ্ছে তোমার এখানে যে বাংলা ভাষায় লেখা হয়েছে এটা নিয়ে আব্দুল হক বাংলাদেশের একজন সাংবাদিক সাহিত্যিক। তার লেখা গ্রন্থের মধ্যে আছে বাঙালি জাতীয়বাদ ও অন্যান্য প্রসঙ্গ, ভাষা আন্দোলন আদি পর্ব। 1973 সালে রচিত আব্দুল হকের একটি প্রবন্ধ দেওয়া হলো। এটি লেখকের সাহিত্য স্বাধীনতা বই থেকে নেওয়া হয়েছে। এত কিছু লাগবে না, জাস্ট এইটা মনে রাখবা। কার? কিশলয়ের জন্ম ও মৃত্যু। কিশলয় কি? কিশলয় হচ্ছে একটি পাতা, একটি গাছের পাতা। এখানে গুরুত্বপূর্ণ একটা লাইন, আমরা যে জন্মেছি, আমরা যে বেঁচে আছি, এর কারণ কি? বেঁচে থেকে যদি অন্যদের জীবনটাকে একটু সুখ দিতে পারি, অন্যের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে বাঁচার একটা মানে হয়। এটা বলেছে কি, এই যে কিশলয়, কিশলয় হচ্ছে সে একটা পাতা। এই গাছেরা যে তোমার এই যে মানুষের যে উপকার করে, ছায়া দেয়, এগুলো নিয়েই একটা গল্প, তেমন কিছু না। নিচে গোলাম মুর্শিদের লেখা একটা কল্পনা নির্ভর রচনা দেওয়া হলো। রচনাটি আমেরিকার লেখক লিও বুস্কাগালিয়ার তোমার কাহিনীর ছায়া অবলম্বনে রচিত। গোলাম মুর্শিদের উল্লেখযোগ্য গ্রন্থ, খুবই ইম্পর্টেন্ট, আশার ছলনে ভুলি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী, রণক্লান্ত, এই তিনটা। সাহিত্য জগৎ, কাজী আব্দুল ওদুদ। এই সাহিত্য জগৎ নেওয়া হয়েছে শাশ্বত বঙ্গ গ্রন্থ থেকে। এটা মাঝে মধ্যে আসে। শাশ্বত বঙ্গ কার গ্রন্থ? কাজী আব্দুল ওদুদের গ্রন্থ। নিচে কাজী আব্দুল ওদুদের একটি প্রবন্ধ দেওয়া হলো। এটি তার শাশ্বত বঙ্গ থেকে নেওয়া হয়েছে। এটি ইম্পর্টেন্ট। কাজী আব্দুল ওদুদ মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাদের একজন। ওই যে বলেছিলাম তোমার সাহিত্য বিষয়ক বিভিন্ন তোমার প্রতিষ্ঠান, হ্যাঁ, তোমার সংগঠন, এগুলো থেকে প্রশ্ন আসে, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে কাজী আব্দুল ওদুদ হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি মূলত প্রাবন্ধিক। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে বাংলার জাগরণ, কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল প্রতিভা ইত্যাদি। তার একটি বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে নদীবক্ষে, খুব ইম্পর্টেন্ট।
নেক্সট, কান্ডারি হুঁশিয়ার কে লিখেছেন? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম লিখেছেন সর্বহারা কাব্য থেকে। তাহলে রবি, নজরুল, 3 থেকে 4টা প্রশ্ন থাকে, আর 2টা তো মাস থাকে। মানে অনেক সময় আমরা বলি, দুষ্টামি করি, যে রবীন্দ্রনাথ থেকে যদি প্রশ্ন না থাকে, তুমি পরীক্ষার খাতা রেখে চলে আসবা 1 মিনিট আগে, এর আগে আসবা না, ঠিক আছে? 1 মিনিট আগে। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আর কাজী নজরুল থেকে প্রশ্ন মাস্ট থাকবে। আর তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলাম। তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে আছে অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙার গান, সাম্যবাদী, এগুলো সবার মুখস্থ। তার লেখা উপন্যাস ও গল্প গ্রন্থের মধ্যে আছে, এগুলো এখন আর আমি পড়ছি না। জাস্ট এতটুকু মনে রাখো, এই কান্ডারি হুঁশিয়ার হচ্ছে সর্বহারা থেকে নেয়া। জন্মভূমি, ইসমাইল হোসেন, আচ্ছা ইসমাইল হয়ে গেছে, ইসমাইল হবে, হ্যাঁ, ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি হচ্ছে একজন কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অনল প্রবাহ, মনে রাখতে হবে, রাই নন্দিনী, তারাবাই, স্ত্রী শিক্ষা ইত্যাদি। আর এই জন্মভূমি হচ্ছে ওনার একটা কবিতা, এটা মনে রাখো। জিজ্ঞাসা, এখানে এটা হচ্ছে আহমদ শরীফের একটা প্রবন্ধ, হ্যাঁ। আহমদ শরীফ বাংলাদেশের একজন গবেষক, প্রাবন্ধিক। ওনার সম্পর্কে আমরা পড়াবো। বাঙালি ও বাংলা সাহিত্য, বাংলা সুফি সাহিত্য, বিচিত্র চিন্তা, এগুলো হচ্ছে আহমদ শরীফের উল্লেখযোগ্য রচনা। এবং ওনার একটা লেখার অংশ বিশেষ দিয়েছে এখানে। একটা জিনিস একটু খেয়াল করো, এই শেষ 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 শেষ, এত টেনশন করো কেন? এখানে এটা কেন দিচ্ছি জানো? আমরা শব্দের ক্লাস, গ্রামারের ক্লাস হয় নাই তোমাদের, তো শব্দের ক্লাসে আমরা বিভিন্ন শব্দ পড়ি, যে শব্দের উৎপত্তি কোত্থেকে, যে ফার্সি শব্দ না আরবি শব্দ, হ্যাঁ, নাকি তোমার পর্তুগিজ শব্দ। তো এখানে বলা হচ্ছে, দেখো, আরবিতে যা মাগাজি, ফার্সিতে তার জঙ্গ, সংস্কৃতে যুদ্ধ, বাংলায় লড়াই। তাহলে মাগাজি কোন শব্দ? আরবি। জঙ্গ ফার্সি শব্দ, যুদ্ধ সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, আর লড়াই হচ্ছে বাংলা শব্দ। জাস্ট এটার জন্য। পল্লিমা, এটা লিখেছেন হচ্ছে গোলাম মুস্তফা। উনি এখানে তার গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করেছেন। আর গোলাম মুস্তফার বিভিন্ন তোমার গুরুত্বপূর্ণ যে কাব্যগুলো, রক্তরাগ, খসরো, হাস্তাহানা, বনি আদম, বিশ্বনবী। কবর, কবর হচ্ছে জসিমউদ্দিনের রাখালি কাব্য থেকে নেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। রাখালি কাব্য থেকে নেওয়া হয়েছে। বৃষ্টি, ফরুক আহমদ, ফরুক আহমদ থেকে 11 জনের একজন ফরুক আহমদ। ওনার গুরুত্বপূর্ণ কবিতা কাব্যগ্রন্থ হচ্ছে সিরাজ মুনিরা, নোফেল ও হাতেম, হরফের ছড়া। আর নিচের কবিতাটি মুহূর্তের কবিতা কাব্য থেকে নেওয়া হয়েছে, বৃষ্টি। স্মৃতিস্তম্ভ, এটা থেকে প্রশ্ন আসছিল কততে, মেবি 44 বা 45-এ, মনে নাই, হ্যাঁ। স্মৃতিস্তম্ভ হচ্ছে আলাউদ্দিন আল আজাদের তোমার কবিতা। আর এটা নেওয়া হয়েছে মানচিত্র কাব্য থেকে। এটা হচ্ছে তোমার 26শে ফেব্রুয়ারি 1952 সালে পাকিস্তানি পুলিশ যখন শহীদ মিনার ভেঙে ফেলে, এর প্রতিবাদে তিনি এই স্মৃতিস্তম্ভ কবিতাটা লেখেন। এটা হচ্ছে মানচিত্র কাব্যের অন্তর্গত। ওনার একটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে 23 নম্বর তলচিত্র কর্ণফুলী। এই কর্ণফুলী আবার উপন্যাসটা থেকে প্রশ্ন আসছিল। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব, এটা নেওয়া হয়েছে 2 হাতে 2 আদিম পাথর থেকে। স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা লিখেছেন নির্মলেন্দু গুণ। কবিতাটি হচ্ছে চাষাভূষার কাব্য থেকে নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট, কেন? ওই যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই শব্দগুলো দেখলে সেটা খুব ভালোভাবে পড়বা, খুব ভালোভাবে পড়বা। তাহলে দেখো, নির্মলেন্দু গুণের উল্লেখযোগ্য কাব্য প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, বাংলার মাটি বাংলার জল। আর এটা নেওয়া হয়েছে হচ্ছে ওনার চাষাভূষার কাব্য থেকে। বনের ধারে বরফ পড়া সাজে, এটা হচ্ছে তোমার রবার্ট ফ্রস্ট। ওনার এই প্রথম, আমাদের সময় কিন্তু ছিল না, তাই না, অনুবাদ। তোমার কবিতাটি আমেরিকান কবি রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং কবিতার অনুবাদ। আমাদের কোনো অনুবাদ কবিতা ছিল না। আবুল হোসেন হচ্ছে, এই যে আবুল হোসেন, দেখো খুব ইম্পর্টেন্ট, দেখছো? আবুল হোসেন মালয়েশিয়া একজন কবি। তার উল্লেখযোগ্য বই নববসন্ত, বিরস সংলাপ, হাওয়া তোমার কি দুঃসাহস, হ্যাঁ। আর এটা নেওয়া হচ্ছে অন্য ক্ষেতের ফসল, অন্য জায়গা থেকে ধার করছে, অনুবাদ করছে, এজন্য। অলিখিত উপন্যাস, এটা হচ্ছে রিজিয়া রহমানের। অলিখিত উপন্যাস, এটা হচ্ছে রিজিয়া রহমানের। এটার কাহিনীটা একটু খেয়াল করো। এই গল্পটা হচ্ছে ব্রিটিশ আমলের। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে, আমার আজকে মুখে কথা লেগে যাচ্ছে বারবার, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রহিমউল্লাহ।
এইটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা অনালোচিত নাম, মানে এই নামটা পরিচিত না। হ্যাঁ, তো সুন্দরবনে মোরেলগঞ্জ নামক স্থানে অত্যাচারীদের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। চাষিদের দিয়ে জোর করে জঙ্গল কেটে আবাদ করানোর প্রতিবাদে সোচ্চার হয়েছিল তার কণ্ঠস্বর কার? এর রহিমউল্লাহর। তোমার ব্রিটিশরা যখন তোমার সুন্দরবনের গাছ কেটে সেখানে আবাদ করতে চেয়েছিলেন, তখন রহিমউল্লাহ হচ্ছে, এখন রহিমউল্লাহরা নাই তাই না, এখন মানে ব্রিটিশরা যেটা করতো এখন দেশের মানুষরাই সবাই সেটা করে ফেলতেছে, রাইট? এই যে সুন্দরবনে প্রচুর রিসোর্ট গড়ে তুলতেছে। তো যাই হোক, তো এই রহিমউল্লাহ হচ্ছে তখন প্রতিবাদ করে এবং তখন প্রাণ হারায়। তো এই ঘটনা জীবদ্দশায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় রহিমউল্লাহর। তো রহিমউল্লাহর কথা তোমার হচ্ছে পরবর্তীতে মোরেলগঞ্জে মার্গারেট এবং তার দুই ছেলে রবার্ট হেনরির চালিয়ে যাওয়া নির্যাতনের কথা অনুরোধ করেন। পরে বঙ্কিমচন্দ্র সেই সময় ব্রিটিশ রাজের অধীন ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এই বিষয়ে কিছু লিখতে পারেননি। পরবর্তী সময়ে রহিমউল্লাহর মৃত্যু অনুতপ্ত করে বঙ্কিমকে, এবং সেটা তিনি ডায়েরিতে তুলে ধরেন। মানে এই রহিমউল্লাহর সাথে বঙ্কিমের দেখা হয়েছিল, বঙ্কিম সেটা ডায়েরিতে লিখে রেখেছিলেন। আর সেখান থেকে সেই তথ্যের ভিত্তিতে রিজিয়া রহমান অলিখিত উপাখ্যান উপন্যাসটা লিখেন। আর ওনার একটা গুরুত্বপূর্ণ লেখা দেখো, গুরুত্বপূর্ণ রিজিয়া রহমানের গুরুত্বপূর্ণ লেখাগুলো দেখো, ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, উত্তর নট উত্তম, উত্তর পুরুষ। উত্তর পুরুষ হচ্ছে রিজিয়া রহমানের, উত্তম পুরুষ হচ্ছে রশিদ করিমের। রক্তের অক্ষর, বং থেকে বাংলা, এটা একবার রিটেনে আসছিল, বং থেকে বাংলা ইত্যাদি, এগুলো হচ্ছে রিজিয়া রহমানের। আকাশপরী, এটা হচ্ছে সেলিনা হোসেনের। সেলিনা হোসেন থেকে গুরুত্বপূর্ণ রচনাগুলো আসে, পোকামাকড়ের ঘর বসতি, সবাই জানো, সিনেমাও দেখেছো, যাপিত জীবন, যুদ্ধ, গায়ত্রী সন্ধ্যা, মানুষটি। এগুলো হচ্ছে তোমার, যেহেতু পোকামাকড়ের ঘর বসতি মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেহেতু এগুলো ইম্পর্টেন্ট। নিম গাছ, এটা খুব মানে মোটামুটি সবার পরিচিত, বনফুল। বনফুলের নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, মনে রাখবা, বলাই চাঁদ মুখোপাধ্যায়। তো এখানে হচ্ছে নিম গাছের আদলে তিনি মূলত আমাদের মানে গৃহবধূ যারা আছে আমাদের মতো, তাদের বাস্তবতাটাই হচ্ছে তুলে ধরেছে। ওই একটা নিম গাছ থেকে সবাই সবকিছু নিচ্ছে, পাতা তুলে নিচ্ছে, ডাল তুলে নিচ্ছে, হ্যাঁ, কিন্তু ওই নিম গাছের প্রতি আসলে কারো কোনো কি নাই, মায়া দরদ খেয়াল কোনো কিছুই নাই, তাই না? তো তার লেখা বইয়ের মধ্যে আছে তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মোক, বিন্দু বিসর্গ, হ্যাঁ। আচ্ছা, সেটা দরকার নেই, নিচের গল্পটি বনফুলের অদৃশ্য লোক গল্প থেকে নেওয়া হয়েছে, নিম গাছ, ঠিক আছে। সভ্যতার সংকট খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আবুল ফজলের, এটা হচ্ছে নির্বাচিত প্রবন্ধ বই থেকে নেওয়া হয়েছে, আবুল ফজল থেকে প্রশ্ন থাকতে পারে। ওনার গুরুত্বপূর্ণ গ্রন্থ চৌচির, এই চৌচির অনেক সময় থাকে, চৌচির আবুল ফজলের। রাঙা প্রভাত, মাটির পৃথিবী, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, এটা এবার আসছে 46, দেখছো দুইটা প্রশ্ন চলে আসছিল এখান থেকে। দুর্দিনের দিনলিপি, এটা মেবি আগে আসছিল, মনে নাই। দুর্দিনের দিনলিপি খুব ইম্পর্টেন্ট। তাও এই 46-এ 21 মানে মাথা নত কেন, এটা 21 সম্পর্কিত, ভাষা আন্দোলন সম্পর্কিত। ওকে, স্বাধীনতার সংগ্রাম, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, লিখেছে মমতাজ উদ্দিন আহমদ। তাহলে এটা মনে রাখতে হবে কিনা? রাখতে হবে, কেন, ওই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। আচ্ছা ঠিক আছে, চ্যাট অফ রাখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।